Recording, recording. Oh, pasa con. Oh, bravo, dici. Calma. Uhum.
Okay. একদম। রাজনীতি। ব্যাপার। নো স্যার। এই স্যারটা ঘরটাই আছে, এই স্যার করছেন। নো। নো। তোমার আনন্দ ক্ষণিকের জন্য, আনন্দ লাইফ টাইমের জন্য না, আনন্দ পার্মানেন্টের জন্য না, আনন্দ ক্ষণিকের জন্য। আজকের বিয়ে বাড়ির আনন্দ ক্ষণিকের জন্য, সরস্বতী পুজোর আনন্দ ক্ষণিকের জন্য, কোথাও ঘুরতে যাচ্ছ আনন্দ ক্ষণিকের জন্য, বিয়ে বাড়ির আনন্দ ক্ষণিকের জন্য, রিলেটিভের বাড়ি যাচ্ছ ক্ষণিকের জন্য আনন্দ, খেলতে যাচ্ছ ক্ষণিকের জন্য আনন্দ, হ্যাঁ, ক্লাবে আড্ডা মারছ ক্ষণিকের জন্য আনন্দ, আর রাত্রিবেলা লাইট লাগিয়ে ভলি খেলছো ক্ষণিকের জন্য আনন্দ। ঠিক বলছি না ভুল বলছি?
এই প্রত্যেকটা আনন্দ হচ্ছে ক্ষণিকের জন্য। এই প্রত্যেকটা আনন্দ কিন্তু পার্মানেন্ট না। এই প্রত্যেকটা আনন্দ তোমাকে পার্মানেন্টের জায়গায় রাখবে না। তাহলে পার্মানেন্ট আনন্দ কোনটা, পার্মানেন্ট মজা কোনটা, পার্মানেন্ট মস্তি কোনটা, পার্মানেন্ট জায়গা কোনটা? আজকে যখন তুমি নিজেকে নিজের প্রফেশনে তৈরি করবে, নিজের পেশাতে তৈরি করবে, আর পেশাতে তৈরি করে একটা ভালো পজিশনে থাকবে, মাস গেলে একটা ভালো রোজগার করবে, মাস গেলে একটা ভালো ইনকাম করবে, মাথা উঁচু করে দাঁড়াবে, মাথা উঁচু করে বাঁচবে, তখন তোমার পরিবারও ভালো থাকবে, তুমিও ভালো থাকবে, লাইফস্টাইলও ভালো থাকবে, তখন তোমার খরচাও ভালো করতে পারবে, যা চাইবে সেটা নিতেও পারবে, আর তখন সারাটা জীবন শুধু আনন্দ না, আনন্দ করে বাঁচার জায়গাও থাকবে। কেন? কারণ তুমি পজিশনেও আছো, ইনকামও আছে, স্বপ্ন পূরণ হচ্ছে, ফ্যামিলিও ভালো থাকছে, সারা লাইফ আনন্দের সহিত, হ্যাপির সহিত কাটাতে পারবে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আনন্দ আজকের দরকার, মজা আজকের দরকার, মস্তি আজকের দরকার, এনজয় আজকের দরকার। আর রিয়েল প্রচুর ছেলে মেয়েকে দেখি, এরকম প্রচুর ছেলে মেয়েকে দেখি যারা রিয়েলি নিজেদের কোনো জ্ঞান নেই, জ্ঞান হারিয়ে ফেলে, যারা রিয়েলি নিজেদের কাছে সত্যিকারে কোনো মেন্টালিটির জায়গা নেই, হ্যাঁ, বড় কোনো জায়গা নেই, বড় সোচ নেই, চিন্তা ভাবনা কেমন একটা। আজ রিয়েলি আমাদের চিন্তা ভাবনা কি হওয়া উচিত, আমাদের সোচ কি হওয়া উচিত? রিয়েল অনেকে বলে, দাদা স্যার আমি তো এখন ছোট্ট আছি, এখন কি ভাববো? স্যার আমার বয়স তো মাত্র 17 বছর, আমার বয়স তো মাত্র 18 বছর, আমার বয়স তো 19 বছর, আমার বয়স তো 20 বছর, এই বয়সে কি ভাববো? এখন কি আমার সংসার চালানোর বয়স নাকি? ধরি, এখন কি আমার ইনকাম করার বয়স নাকি? আমার এখন পরিবারকে দেখার বয়স নাকি? এখন আমার এইসব করার বয়স নাকি? আমার এখন এইসব করার বয়স না। এখন আমার আনন্দ করার বয়স, মজা করার বয়স, মস্তি করার বয়স, এনজয়ের বয়স, এগুলোর বয়স। এখন আমার এগুলোর বয়স, হ্যাঁ, মজা মস্তি এনজয় এগুলোর বয়স। আর এর জন্য আমি এগুলো করি, আজ মজা করি, খেলতে যাই, ঘুরতে যাই, আড্ডা মারতে যাই। এখন ইনকাম করার বয়স বাবার, ইনকাম করার বয়স ফ্যামিলির, আর আমি তো খরচা করবো, ঘুরবো, আনন্দ করবো, পড়বো, মজা করবো, এগুলো আমার কাজ। এখন আমার কাজ করার বয়স না, ইনকাম করার বয়স না, রোজগার করার বয়স না। সত্যি রিয়েল এইটুকু বয়সে লোক ইনকাম করে? এই যে বয়সে তোমরা বসে আছো, এই বয়সে কেউ রোজগার করে, কেউ পরিবার চালায়? হ্যালো, কেউ পরিবার চালায়? কেউ পরিবার মেনটেন করে? কেউ ফ্যামিলি মেনটেন করে? না, করে না। কেন? বয়স কম। আমরা একটা ছোট ভিডিও দেখে নিই, তারপরে কথা বলছি, ঠিক আছে? ছোট ভিডিওটা দেখে নিই, তারপরে কথা বলছি। তো ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো, ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবে, মন দিয়ে ভিডিও না দেখলে বুঝতে পারবেন। ভাই এদিকে শোনো, কি বিক্রি করছো এগুলো? খাজা বিক্রি করছো? আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি গাড়িটা এখানে রাখি, ওখানে দাঁড়াও, আমি আসছি 1 মিনিট। ওইদিকে চলো। তুমি খাজা বিক্রি করছো? পড়াশোনা করো না? পড়াশোনা করি, মাঝে মাঝে যাই। আমার বলো বিরাট পড়তাম, বাবা মরে গেছে, মা নেই, তার জন্য আমি এগুলো বিক্রি। বাবা মরে গেছে, মা কাজ করে অনেক দূরে, মা মাঝে পলটায় কাজ করে, আর মা একটু কথা বলতে পারে না, বুঝতে পারলা? তুমি একটা কিছু জিজ্ঞাসা করবে, একটা কিছু বলতে পারবে না, বুঝতে পারলা? তোমার বাড়িতে কে আছে? বাড়িতে মা আছে, ভাই আছে, বুবু আছে, বাবা নেই, বাবা মরে গেছে। আমার মা বড় বিপদ, আমার মা একটু কথা বলতে পারে না। ও আচ্ছা, তোমার বাবা নেই? না। আচ্ছা, মানে এই বাচ্চাটার কি এখানেই বাড়ি নাকি? বাচ্চাটা লাইনের ধারে বাড়ি, ওই পুকুর পাড়ে। ওর বাবা মারা গেছে কিছুদিন আগে। ওর মা ওই বাড়িটারি বিভিন্ন রকম ছেলে, 4টে ভাই বোন, এইটাই বড়, ক্লাস 4-এ পড়ে, তাই বাদাম নিয়ে ঘুরে বেড়ায়, আমাদের কাছে আসে, আমরা বাদামটা কিনি, যতটা পারি আমরা ওকে দেখাশোনা করি। বাচ্চা ছেলে খেতে পায় না, কি করবো, বাদামের খাজা ভাজা নিয়ে দিয়েছে। মানে একদম বাচ্চা ছেলে। তোমার বয়স কত? আমার বয়স
বছর। 7 বছর? আর এই বয়সে তুমি এই খাজা বিক্রি করছো? কতদিন ধরে করছো খাজা বিক্রি? আমার বিক্রি করছি এখনো হলো 1 বছর থেকে। তুমি কিনলে মাকে টাকা দেবো, মা রান্না করতে পারবে। আচ্ছা, আমি যদি কিনি তাহলে মাকে তুমি টাকা দিতে পারবে, তাই তো? মা রান্না করতে পারবে। মানে তোমার এখনো একটাও বিক্রি হয়নি? হ্যাঁ না, আমি সবার বাড়ির বড় তো, আমি তো ভাই বোনদের দেখতে হয়, কি করবো দাদা? তার জন্য তুমি কাজ করো? হ্যাঁ, মা তো এক জায়গায় যাই, মায়ের আলগা কাজ করতে পারে না। মা বুবা একটু মা কথা বলতে পারে না, তাই তো? একটু কথা বলতে পারে একটু, আর যা তুমি তাই বলবা শুনতে পারবে না, শুনতে পারবে তাহলে ও আরেকটা কথা বলবে, তুমি যা বলবো আরেকটা কথা বলবে। মানে এই বাচ্চাটাকে দেখুন, মানে এগুলো বিক্রি করছে, তাই এখানে মোটামুটি কত টাকার আছে? এখানটা আছে 12টা হলো 120 টাকা। 12টা 120 টাকা, মানে এটা 120 টাকা, আর এটা 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 120 টাকা, তাহলে হলো 240 টাকা। আর এটা হলো 12টা 240 টাকা। এটা এটা কত করে? এগুলো বড়গুলো নাকি দেখি? বড়গুলো 20 টাকা। ও আচ্ছা, এগুলো এগুলো 20 টাকা। বড়গুলো 20 টাকা। হ্যাঁ, বড়গুলো 20 টাকা। এটা 20 টাকা। এখানে তাহলে কয় পিস আছে? 12 পিস। আর এখানে 12 পিস আছে, তোমার হবে 12 পিস 240 টাকা। 240 টাকা, আচ্ছা। তাহলে 120 120 240 আর এই 240, তাহলে 480 টাকা, তাই তো? আর এখানে কত আছে? এখানে 12টা। এখানেও 12টা, তাই তো? 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 12। 12 দুগুণে 240 টাকা, 240 কত? 40 তাহলে টোটাল কত হচ্ছে? 900 কত? জানো না? না, হিসাব করতে পারছো না? মানে এই বাচ্চাটা হিসেব করতে পারছে না, কিন্তু এগুলো নিয়ে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, তো এখানে এক পিসও বিক্রি হয়নি তোমার? না। মানে এই বাচ্চাটাকে দেখুন, মানে ছোট একটা বাচ্চা, 7 বছর বয়স, এই বয়সেই মানে এগুলো বিক্রি করছে। কি করবো, আপনার গরিব মানুষ কেউ নেই। বাবু, তোমার নামটা জানা হলো না, তোমার নাম কি? আমার জোজো ভৌমিক। জোজো ভৌমিক, আচ্ছা। এই ছোট্ট জোজো কিন্তু উপার্জনের জন্য, মানে ছোট্ট জোজো উপার্জনের জন্য সকালবেলায় বেরিয়ে যায় এই খাজা বিক্রি করতে। হ্যাঁ, আর আমার তো মাঝে মাঝে আর বিক্রি হয়, আর হয় না তো। কালকে 2 প্যাকেট নিয়েছিলাম, বিক্রি হয়। একজন নিয়েছিল, বিক্রি হয়। আর প্রতিদিনকে তো বিক্রি হয়নি। পরশুদিনকে বিক্রি হয়নি, কালকে হয়েছিল। আর আজকে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত হচ্ছে না, মনে হচ্ছে আজকে হবে না। জোজো, এখানে তাহলে তোমার মোটামুটি যত টাকার মাল আছে, আমি যদি কিনে নিই, হ্যাঁ। তোমার তাহলে কি আজকে একটু ভালো হবে? হ্যাঁ, হ্যাঁ, খুশি হবে তাহলে তুমি? হ্যাঁ, কতটা খুশি হবে? অনেকটাই। অনেকটাই খুশি হবে। তোমার মা খুশি হবে? আমার মা তো খুশি হবে। হবে? আমি যদি এগুলো এখানে যা আছে সব যদি আমি এখন কিনে নিই, তুমি খুশি হবে তো? হ্যাঁ, আচ্ছা, ওর সমস্ত মাল যদি আমি কিনে নিই, খুশি হবে? হ্যাঁ, ফ্যামিলিটা খেয়ে কিছুটা বাঁচবে, ভালো লাগবে, শুনুন। ওরও ভালো লাগবে। শুনুন, আমি তো আজকে বাড়ির দিকেই যাচ্ছিলাম, রানাঘাট যাচ্ছিলাম, এখান থেকে অনেকটা দূর। হ্যাঁ, আমি আজকে ওর বাড়িতে যেতে পারছি না, আচ্ছা কিন্তু আমি নেক্সট দিন আমি ওর বাড়িতে যেতে চাই। আচ্ছা, আসুন। হ্যাঁ, আর ওর কিন্তু জোজো, তোমাকে পড়াশোনা করতে হবে, কিন্তু পড়াশোনা করবে তো? হ্যাঁ। তোমার পড়াশোনার যদি দায়িত্ব নেওয়া হয়, তুমি করবে তো? হ্যাঁ, হ্যাঁ? আমি তো পরে উঠেছি, পরে উঠেছি, তারপরে আর স্কুলে কাগজপত্র দিয়েছি, তারপরে আসতে 600 টাকা লাগবে, 600 টাকাটা দিতে হবে স্কুলে, তারপরে 5-এ উঠে আচ্ছা, ফটো তুলতে হবে। মানে 600 টাকা দিলে তুমি 5-এ উঠবে, তাই তো? আর হলো ফটো তুলতে হবে, বুঝতে পারলে দাদা? আচ্ছা, তো যাই হোক, ও হচ্ছে স্কুলেও ভর্তি করিয়ে দিচ্ছি আমি। আচ্ছা। আজকে আমি ওকে এগুলো, ওর যা আছে এখানে কটা আছে, 1 2, তুমি চোখ বন্ধ করো। এই দেখো, তোমার কাছ থেকে আমি সব কিনে নিলাম। 1,000 টাকা। 1000 টাকা তোমাকে দিলাম, আর এগুলো আমি সব কিনে নিলাম। কতটা খুশি হলে? অনেকটাই। অনেকটা খুশি হলে?
তোমার মা কতটা খুশি হবে? মা দেখতাম আর এই টাকাটা দিয়ে কি করবে একবার? মাকে দিতাম, মা খাবার রান্না করবে। আজকে আমি বহুত খুশি, বুঝছো খুশি। অনেকদিন মাংস খাওয়া হয়নি, আজকে বাড়িতে মাংস নিয়ে যাবো। মাংস ও আচ্ছা, এই টাকা দিয়ে তুমি মাংস নিয়ে যাবে বাড়িতে? মাংস খাবো, অনেকদিন মাংস খাইনি। আজকে তোমার জন্য অনেক খুশি হয়েছি। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আজ আসছি, আমি পরের দিন তোমার বাড়িতে যাব, ঠিক আছে বাবু? ঠিক আছে, ঠিক আছে, তুমি ভালো থেকো। ঠিক আছে, তুমিও ভালো থাকো। হ্যাঁ তুমি ভালো থেকো, আমি আসছি তাহলে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, টাটা টাটা। হ্যাঁ, টাটা টাটা টাটা। কত বছর বয়স? 7 বছর। 7 বছর। সংসারের সে বড়, তাকে দায়িত্ব নিতে হবে, তাই না? আর আমরা এখনো কিভাবে, আমরা ছোট, তাই না? কচি বাচ্চা এখনো। আমরা আবার কাজ করবো, আমরা আবার পরিবারের দায়িত্ব নেব, আমরা আবার ফ্যামিলির দায়িত্ব নেব। এখন তো আমার বাবার কাজ করার সময়, মায়ের কাজ করার সময়। তাহলে এটা বোঝা উচিত যে আজকের দিনে একটা 7 বছরের বাচ্চা, তার বাড়িতে ভাই বোন আছে, মা আছে, মাটা বোবা, লোকের বাড়িতে টুকটাক কাজ করতে পারে। সারাদিন বাড়ির থেকে বেরিয়ে এসে ওই বাদাম পাটালি বিক্রি করে যেটুকু টাকা পায় ওটুকু টাকা নিয়ে গেলে পরিবারে খাওয়া দাওয়া হয়, রান্না হয়। ফিল করো, সারাদিন চলে যায়, সারাদিন ঘুরে ঘুরে বিক্রি হয় না, ঘুরে ঘুরে বাড়ি যায়। তাহলে যেদিন বিক্রি হয় না সেদিন বাড়িতে কি খাওয়ার হবে যদি ইনকামই না হয়? এটা 7 বছরের বাচ্চা। এটা 7 বছরের বাচ্চা কতটা তার ফ্যামিলির জন্য চিন্তা করে। তাহলে ম্যাচিওর হওয়ার জন্য বয়স লাগে না, ম্যাচুরিটি আনার জন্য বয়স লাগে না। 7 বছরের বাচ্চা যদি এটা ভাবতে পারে, আমরাও ভাবতে পারি। 7 বছরের বাচ্চা যদি তার পরিবারকে চালানোর জন্য রাস্তায় বেরিয়ে ইনকাম করতে পারে, আমরাও করতে পারি। একটা 7 বছরের বাচ্চা 600 টাকার জন্য স্কুলে ভর্তি হতে পারছে না। 1000 টাকা পেতে কি বলছে, অনেকদিন মাংস খাইনি, আজকে মাংস নিয়ে যাও। ফিল করো, এটা দেখে ফিল করা উচিত। আর আমাদের বাড়িতে আমাদের গার্জেনরা কিলো কিলো মাংস নিয়ে আসে আর আমরা সাটিয়ে খাই, একবারও ফিল করি না যে কতটা কষ্ট করে ওই লোকটা ইনকাম করেই মাংসটা নিয়ে আসে, কতটা খেটে পরিশ্রম করে এই টাকাটায় বাড়িতে ওই ভালো খাবারটা নিয়ে আসে। একটা বাচ্চা ছেলে কতদিন পরে ইনকাম হয়েছে বলে বাড়িতে চিকেন নিয়ে যাবে, কেন? সবাই মিলে আনন্দ করে খাবে। তাহলে একটা 7 বছরের ছেলে যদি একটা পরিবারের জন্য ভাবতে পারে, একটা 7 বছরের ছেলে যদি কষ্ট করতে পারে, একটা 7 বছরের ছেলে যদি রাস্তায় বেরোতে পারে, একটা 7 বছরের ছেলে যদি তার ফ্যামিলিকে চালানোর জন্য কাজ করতে পারে, তাহলে আমরা 17, 18, 19, 20, 21, 22, 25 বছরের ছেলে আমরা পারি না কেন? হয় এটা ওর লজ্জা না আমাদের লজ্জা লাগা উচিত? এটা ওর লজ্জা না আমাদের লজ্জা হওয়া উচিত? যে এই সমাজে আমরা জন্মে এইটুকু একটা বাচ্চা ছেলে তার পরিবারের জন্য চিন্তা করতে পারে, আর আমরা এত বড় বড় ছেলে মেয়ে আমরা পরিবারের জন্য চিন্তা করতে পারি না, বাবা মার জন্য চিন্তা করতে পারি না। আজকের আমরা নাচি, পূজার জন্য নাচি, আড্ডা মারি, মজা করি, মস্তি করতে যাই, এনজয় করতে যাই, খেলার মাঠে গিয়ে ঢ্যাং ঢ্যাং করি, পড়াশোনা করি না, স্কুলে যাই না, প্রফেশনে টাইম দেই না, পেশাতে টাইম দেই না, সময় দেই না, নিজেকে তৈরি করি না, ট্রেনিং নেই না, ট্রেনিংয়ে বসি না। কেউ 600 টাকার জন্য স্কুলে পড়তে পায় না, কেউ 600 টাকার জন্য স্কুলে ভর্তি হতে পায় না, আর কেউ এত বড় ইন্ডাস্ট্রি পাওয়ার পরে সেই ইন্ডাস্ট্রিকে টাইম দেয় না। এত বড় ইন্ডাস্ট্রি পাওয়ার পরে ইন্ডাস্ট্রিকে ক্যাজুয়ালি নেয়, এত বড় ইন্ডাস্ট্রি পাওয়ার পরে ইন্ডাস্ট্রিকে সিরিয়াস ভাবে নেয় না। অনেক বেশি সিরিয়াস হওয়া উচিত এই ছেলেটাকে দেখার পরে, এই ভিডিওটা দেখার পরে নিজের সাথে কোরিলেট করা উচিত। আরে আজকে তুমি উপরওয়ালার কাছে লাখ লাখ স্বীকার করো, তোমার মাথার উপরে তোমার বাবা আছে, তোমার পরিবারের মধ্যম আছে, তোমার পরিবারের ভিত আছে, তোমার বাবা আজকে ইনকাম করছে, আর ওই ছেলেটার আজকে নেই। কাল ভগবান না করুক, আল্লাহ না করুক, কালকে তোমার পরিবারে এমন একটা ঘটনা না হইয়া কালকে তোমাকে রাস্তায় বেরিয়ে বাদাম না বিক্রি করতে হয়। দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে লাগে, চোখ থাকতে থাকতে চোখের মর্ম বুঝতে লাগে। আমরা বুঝি না। আজকের আমরা আনন্দে ব্যস্ত, মজায় ব্যস্ত। আজকে মাথার উপরে বাবা আছে, মা আছে, আজকে থাকতে থাকতে মর্ম বোঝো, আজকে থাকতে থাকতে নিজের কেরিয়ার বানাও, আজকে থাকতে থাকতে নিজেকে তৈরি করে নাও।
আজকে থাকতে থাকতে তৈরি করে ওই বাবা মাকে সাপোর্ট করো, হেল্প করো। ওই বাচ্চাটার কাছে আজকে বাবা নেই, ওই বাচ্চার কাছে আজকে মধ্যম নেই, ওই বাচ্চারা চাইলেও আজকে বাবা সেই জায়গা পাবে না। আর এই জন্য 7 বছরের একটা ছেলেকে কাজ করে ইনকাম করে পরিবারকে হেল্প করতে হচ্ছে। আমি অনেক মার্কেটে দেখি, অনেক মার্কেটে 7, 8 বছর, 9 বছর, 10 বছরের বাচ্চা ছেলে সবজি নিয়ে আসে, ব্যাগে করে সাইকেল করে ভর্তি করে সবজি নিয়ে আসে, নিয়ে বাজারে বসে ওই সবজি বিক্রি করে, ওই সবজি বিক্রি করে যেটুকু টাকা লাভ হয় ওইটুকু টাকা নিয়ে গিয়ে বাড়িতে তুলে দেয়। কেন? ওইটুকু টাকা তুলে নিলে বাড়িতে চাল আনবে, ডাল আনবে, তেল আনবে, বাড়িতে ভাই বোন আছে তাদের পড়াশোনার টাকা হবে। তাহলে একটা ছোট্ট ভাই বোনকে কে পড়াচ্ছে? 10 বছরের একটা বাচ্চা। তাহলে একটা 10 বছরের বাচ্চা যদি তার ভাই বোনকে পড়াতে পারে, একটা 10 বছরের বাচ্চা যদি সাইকেল করে নিয়ে এসে সবজি বিক্রি করে মায়ের হাতে নিয়ে গিয়ে টাকা তুলে দিতে পারে, ইনকাম করতে পারে, একটা 10 বছরের ছেলে যদি তার পরিবারকে চালানোর জন্য ভাবতে পারে, চিন্তা করতে পারে, তোমাদের বয়স কি 10 বছর? তোমাদের বয়স কি 10 বছর? নিশ্চয়ই না। তাহলে তোমাদের ম্যাচুরিটি অনেক বেশি, তোমাদের বুদ্ধি অনেক বেশি, আমাদের বুদ্ধি অনেক বেশি। তাহলে ও যদি 7 বছরে এতটা বুদ্ধি নিয়ে কাজ করতে পারে, তাহলে আমাদের বয়স 18, 19, 20, 21, 22, 25, তাহলে আমাদের কতটা বুদ্ধি হওয়া উচিত, কতটা জেদ হওয়া উচিত, নিজের প্রফেশনের প্রতি কতটা লয়াল হওয়া উচিত। রিয়েল। আমি জানি না এই ভিডিও দেখে তোমরা কি শিখলে, এই ভিডিও দেখে তোমরা কি বুঝলে, আমি জানি না, কিন্তু আমি অনেক কিছু শিখেছি, আমি অনেক কিছু বুঝেছি, তার কারণেই তোমাদেরকে দেখালাম। আমি অনেক কিছু বুঝেছি। আমরা ছোটবেলার থেকে অনেক বায়না করেছি, বাবা মার কাছে আবদার করেছি, সাইকেল কিনে দিতেই হবে, এই কিনে দিতেই হবে, ওই কিনে দিতেই হবে, অনেক চাপ দিয়েছি, অনেক প্রেসার দিয়েছি। বাবা মা কখনো দিতে পেরেছে, কখনো দিতে পারেনি, কখনো পয়সার জন্য দিতে পারেনি, কখনো পয়সা নেই বলে দিতে পারেনি। আমরা উল্টাপাল্টা বাবা মাকে ভেবেছি, মনে মনে 2-4টা গালিগালাও করে দিয়েছি, 2-4টা খারাপ কথা বাবা মাকে বলে দিয়েছি। কেন? সাইকেলটা দেয়নি বলে, জামাটা দেয়নি বলে, প্যান্টটা দেয়নি বলে, সরস্বতী পূজায় ঘোরার টাকাটা দেয়নি বলে, পার্লারে যাবো টাকাটা দেয়নি বলে, হ্যাঁ পিকনিকে যাবো পিকনিকের খরচাটা দেয়নি বলে, ঠান্ডার সময় জ্যাকেটটা কেনার টাকা দেয়নি বলে অনেক গালিগালা আমরা করে দিয়েছি, অনেক কথা বলে দিয়েছি। কিন্তু একবারও রিয়েলাইজ করিনি যে যেই টাকাটা বাবা দিতে পারেনি, হয়তো সেই টাকাটা বাবার কাছে নেই, হয়তো যে টাকাটা দিতে পারেনি বাবা সেই টাকাটা ইনকাম করেনি, হয়তো যে টাকাটা বাবা দিতে পারেনি সেই টাকাটা দিলে পরিবারটা চালাতে পারবে না, হয়তো বাবা যেই টাকাটা দিতে পারেনি ওই টাকাটা আমার টিউশনের জন্য তুলে রেখেছে। আমরা কিন্তু ভাবিনি কোনোদিন। অনেক বেশি সচেতন হওয়া উচিত আমাদের। তোমাকে তোমার লাইফে, তোমাকে তোমার জীবনে স্ট্যান্ড হতে গেলে না অনেক বেশি সচেতন হওয়া উচিত, অনেক বেশি দায়িত্ববান হওয়া উচিত। আজকে তুমি যদি তোমার জীবনের জন্য দায়িত্ববান হও, তোমার পরিবারের জন্য দায়িত্ববান হও, তোমার মা বাবার জন্য দায়িত্ববান হও, তোমার ভাই বোনের জন্য দায়িত্ববান হও, আগামী দিনে মানুষ তোমাকে মাথায় তুলে রাখবে। কেন? তোমার দায়িত্ববানের জন্য, তোমার রেসপন্সিবিলিটির জন্য। আর আজকে যদি তুমি হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও, পিকনিক, পার্টি, পূজা, মস্তি, ড্যান্স, এনজয়, ঘোরা, পার্ক, ফুর্তি, মজা, কলেজ, স্কুল সব করো, এনজয় মস্তিতে বেঁচে থাকো, এনজয় মাস্তিতে মেতে আসো, হ্যাঁ কোনো জায়গায় টাইম নেই, টাইম নষ্ট করছো, তাহলে দুনিয়া তোমাকে মনে রাখবে না, তোমার পরিবার তোমাকে মনে রাখবে না, ফ্যামিলি তোমাকে মনে রাখবে না। যেদিন মাথার উপর থেকে মধ্যমটা সরে যাবে, বাবা সরে যাবে, ইনকাম করার লোক থাকবে না, সেদিনকার ফুটপাতে গিয়ে তোমাকে হাহাকার করতে হবে, কান্নায় ভেঙে পড়তে হবে। কেন? ইনকাম করা মানুষটা চলে গেছে। ফিল করা উচিত। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের এটা বোঝা উচিত যে আমাদের প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকের ফ্যামিলি আছে। কালকে তোমার সচেতনতা না থাকার জন্য তোমার পরিবারে যদি একটা অঘটন ঘটে যায়, কালকে তোমার পরিবারটা কি করে চলবে, তোমার পরিবারটা কি করে খাবে, তোমার পরিবারটা কি করে বাঁচবে, তোমার ভাই বোনের স্কুলের টাকা কোথা থেকে আসবে, তোমার বাড়িতে মায়ের সুগার ওষুধটা কমবে কোথা থেকে, টাকা কোথা থেকে আসবে? ফিল করো। স্যার আমাদের সাথে তো এই ঘটনা ঘটেনি এখনো, আমাদের পরিবারে বাবা তো ইনকাম করে, এই ঘটনা তো ঘটেনি, তাহলে এত চিন্তা করার কি দরকার? আরে আজ ঘটেনি কাল ঘটবে না এর কি মানে আছে? আজ হয়নি কালকে হবে না তার কি মানে আছে? আজ হয়নি কালকে যে হবেই না এর কি গ্যারেন্টি আছে? হতেই তো পারে কালকের হবে, হতেই তো পারে কালকে তোমার পরিবারে অসুবিধা চলে আসবে, হতেই তো পারে কালকে তোমার পরিবারে সমস্যা আসবে, তখন কি করবে? কেউ তোমাকে বাঁচাবে না, না তোমার ক্লাবের বন্ধু বাঁচাবে, না তোমার পাড়ার কাকা বাঁচাবে, না তোমার পাড়ার দাদা বাঁচাবে, না তোমার ক্লাবের দাদারা বাঁচাবে, না তোমার কেউ বাঁচাবে, কেউ তোমাকে বাঁচাবে না।
তোমার পরিবার তোমাকে কিন্তু হ্যান্ডেলিং করতে হবে, তোমার পরিবার তোমাকে কিন্তু চাপ নিতে হবে, তোমার পরিবার তোমাকে কিন্তু টেনশন নিতে হবে, তোমার পরিবার তোমাকে কিন্তু কষ্ট করতে হবে, কেউ কিন্তু নেবে না। আমি আমার পরিবারে আমার বাবাকে দেখেছি 150 টাকা ইনকাম করার জন্য সকাল 6টা থেকে কাজে যেত, রাত্রি 8টা-9টার সময় আসতো 150 টাকা ইনকাম করার জন্য। এই 150 টাকা রোজগার করার জন্য আমার বাবাকে কিনা কষ্ট করতে হয়েছে, আমার বাবাকে কিনা পরিশ্রম করতে হয়েছে 150 টাকা পাওয়ার জন্য। এই 150 টাকাতে না পরিবার চলে, না পরিবারে খাওয়া দাওয়া হয়, না আমাদের পড়াশোনা হয়, না আমাদের কিছু চলে। একদিন বাড়িতে চাল নেই, আমার কাকু রেলের চাকরি করে, আমার মা গিয়েছিল কাকুর বাড়িতে 1 কেজি চাল ধার নেওয়ার জন্য। আমার কাকিমা বলল, আমাদের সরু চাল, তোমরা মোটা চাল কিনে খাও, আমি সরু চাল দিলে তোমাদের মোটা চাল কে খাবে, চাল হবে না। আর কাকু যে চাকরি পেয়েছিল, ওই কাকুর চাকরির জন্য ঘুষ লেগেছিল 30,000 টাকা। ওই 30,000 টাকা ঘুষটা আমার বাবাই দিয়েছিল। আর চাকরি পাওয়ার পরে 1 কেজি চাল দিতে আমার মাকে মানা করে দিল। কেন? ওদের সরু চাল, আমাদের মোটা চাল। আমার এখনো মনে আছে সেদিনকার আমরা ওই আটা ছিল, আটাকে জল দিয়ে গুলিয়ে একটু চিনি দিয়ে, ওই হয় না জল বড়া টাইপের, ওই জল রুটি করে আমি মা আর দাদা 3 জনে খেয়েছিলাম। আমার এখনো মনে আছে। বাবা রাত্রিতে যখন 9টার সময় কাজ করে ফিরে, বাবা 1.5 কেজি চাল নিয়ে এসেছিল, আলু নিয়ে এসেছিল, ডাল নিয়ে এসেছিল, ওই ডাল আলু মাখা ভাত করে আমরা একদম রাত্রিতে খেয়েছিলাম। আমার এখনো মনে আছে। ওই দিনগুলো ভুলিনি। আর ওই বাবা আমাদেরকে মানুষ করার জন্য নিজে কি না কষ্ট করেছে। তোমাদের পরিবারে তোমাদের গার্জেনরা অনেক কষ্ট করছে তোমাদেরকে মানুষ করার জন্য। তাহলে তোমাদের পরিবার যদি তোমাদের জন্য আনন্দ, এনজয়, মস্তি, মজা, পিকনিক, পার্টি, ভালো খাওয়া দাওয়া, ভালো ড্রেস কোড সবকে বিসর্জন দিতে পারে, ছাড়তে পারে, তোমরা বাড়ির জন্য, তোমার বাবা মার জন্য তোমরা পিকনিক ছাড়তে পারো না? তোমরা পূজা ছাড়তে পারো না? তোমরা মস্তি ছাড়তে পারো না? তোমরা মজা ছাড়তে পারো না? তোমরা ক্লাব ছাড়তে পারো না? তোমরা ঘোরা আড্ডা ছাড়তে পারো না? তোমরা ফালতু 10টা বন্ধুর সাথে সঙ্গ ছাড়তে পারো না? কি মানুষ তোমরা? নিজের মধ্যে যদি মনুষ্যত্ব বোধটা থাকে, তাহলে 10টা বন্ধুর কথা পরে ভাববে, আগে ফ্যামিলির কথা ভাববে। 10টা বন্ধুর খারাপ জায়গা আগে ভাববে না, আগে পরিবারের বাবা মার কথা ভাববে। যেমন এই বাচ্চা 7 বছরের ছেলেটা ভাবছে, ওই বাচ্চা 7 বছরের ছেলেটা যদি ভাবতে পারে, তুমি কেন ভাবতে পারো না? ওই বাচ্চা 7 বছরের ছেলেটা যদি চোখে জল আসে, তোমার কেন আসে না? ওই 7 বছরের বাচ্চারা যদি সংসার চালাতে পারে, তুমি কেন চালাতে পারো না? তোমাকে ভগবান শক্তি দেয়নি? উপরওয়ালা শক্তি দেয়নি? ক্ষমতা দেয়নি? সবই তো তোমাকে দিয়েছে। আমরা ইন্ডাস্ট্রিতে চান্স পাওয়ার পর ভাবি খুল যা সিম সিম, আজকের আসবো কালকে ইনকাম চলে আসবে, আজকের আসবো কালকে টাকা চলে আসবে, আজকের কাজ শুরু করবো কালকে পয়সা পেয়ে যাবো। এটা কোনো লটারির টিকিট না, এটা খুল যা সিম সিম না যে আজকের এলে কালকে পেয়ে যাবে, আজকের এলে কালকের হয়ে যাবে। এটা খুল যা সিম সিমের কোনো জায়গা না। অনেকে মনে করছে আমি তো 2 মাস ধরে ট্রেনিং নিচ্ছি, কিছুই তো পেলাম না। অনেকে মনে করছে আমি তো 3 মাস ট্রেনিং নিলাম, কিছুই তো পেলাম না। অনেকে বলছে আমি তো 1 মাস ধরে ট্রেনিং নিচ্ছি, কিছু তো ইনকাম আসেনি। অনেকের বাবা মা বলছে তুই তো 2 মাস ধরে ট্রেনিং নিচ্ছিস, এখন তো টাকা পয়সার মুখ দেখলাম না। তোমার বাবা মাকে এটা বলা উচিত যে 12 বছর ধরে স্কুলে এইচএস পাস করেছি, কত টাকা ইনকাম পেয়েছি। 12 বছর ধরে স্কুলে এইচএস পাস করেছি, কত টাকা ইনকাম দিয়েছে। 12 বছর ধরে স্কুলে পড়েছি, অ্যাডমিট মার্কশিট, পাস সার্টিফিকেট পেয়েছি, আর কি পেয়েছি। 15 বছর ধরে কলেজে পড়েছি, পাস করেছি, সার্টিফিকেট পেয়েছি, কত টাকা পেয়েছি, কত টাকা দিয়েছে। তাহলে 15 বছর ধরে যেখানে পড়েছি, টাকা খরচা করে সেখানে 1 টাকা ইনকাম করার মূলত তৈরি করতে পারিনি। আর এই ইন্ডাস্ট্রিতে 1 মাস 2 মাস 3 মাস আসেনি, ইনকামের কথা চিন্তা করছি। তুমি এত বড় একটা প্ল্যাটফর্মে, এত বড় একটা প্রফেশনে চান্স পেয়েছো, সেই প্রফেশনকে নিয়ে, সেই প্ল্যাটফর্মকে নিয়ে তুমি প্রাউড ফিল করো না চান্স পাওয়ার পরেও? আরে বাইরের মার্কেটে দেখো, বাইরের মার্কেটে একটা প্রফেশনে চান্স পাওয়ার জন্য, একটা পেশাতে চান্স পাওয়ার জন্য লোক 11 বছর ধরে প্র্যাকটিস করে, 13 বছর ধরে প্র্যাকটিস করে, 15 বছর ধরে প্র্যাকটিস করে। কেন? চান্স পাওয়ার জন্য। আজকে দেখ আমরা ইন্ডিয়ার ক্রিকেট টিমের ক্রিকেটের ভগবান বলি সচিন তেন্ডুলকর নিজের লাইফে 11 বছর ধরে প্র্যাকটিস করেছে। কেন? ক্রিকেটে চান্স পাওয়ার জন্য। তাহলে চান্স পাওয়ার আগে 11 বছর প্র্যাকটিস, 11 বছর পরে গিয়ে চান্স। বিরাট কোহলির জীবনে 13 বছর ধরে প্র্যাকটিস, তারপরে গিয়ে ক্রিকেটের জগতে চান্স। লিওনেল মেসি 15 বছর ধরে প্র্যাকটিস, তারপরে গিয়ে ফুটবলের জগতে চান্স। অরিজিৎ সিং 17 বছর ধরে প্র্যাকটিস, তারপরে গিয়ে সিঙ্গিং এর জগতে চান্স। তাহলে একটা মানুষ তার জীবনে চান্স পাওয়ার জন্য যদি 11 বছর, 13 বছর, 15 বছর, 17 বছর টাইম দিতে পারে, আর এই 11, 15, 17 বছরে ইনকাম পায়নি,
পজিশন পাইনি, চান্স পাইনি, খরচা করতে হয়েছে, টাকা দিতে হয়েছে, তারপরে 11 বছর 13 বছর 15 বছর 17 বছর টাইম দিয়েছে, তারপরে গিয়ে সিঙ্গার হয়েছে, ক্রিকেটার হয়েছে, ফুটবলার হয়েছে। আর তুমি সেখানে 2 মাস দাওনি, 1 মাস দাওনি, 3 মাস দাওনি, 6 মাস দাওনি, তোমার হাজার কোশ্চিন চলে আসে। এটা খুলজা সিমসিমের জায়গা না। প্ল্যাটফর্ম এটা। তোমার এটা বোঝা উচিত যে ওরা চান্স পাওয়ার জন্য যদি 11 বছর দিতে পারে, চান্স পাওয়ার জন্য যদি 13 বছর দিতে পারে, চান্স পাওয়ার জন্য যদি 15 বছর দিতে পারে, চান্স পাওয়ার জন্য যদি 17 বছর দিতে পারে, তাহলে আমি প্রফেশনে চান্স পেয়ে গেছি। তাহলে আমি প্রফেশনে চান্স পাওয়ার পরে কেন 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর দিতে পারি না নিজেকে তৈরি করার জন্য? কেন কাজ শিখবো, কাজ করবো, তার জন্য 2 বছর টাইম দিতে পারি না, 3 বছর টাইম দিতে পারি না, 6 মাস টাইম দিতে পারি না, 1 বছর টাইম দিতে পারি না? কেন হয়? 12 বছর যদি স্কুলে টাইম দিতে পারি, 15 বছর যদি কলেজে টাইম দিতে পারি, তাহলে এখানে কেন 1 বছর, 6 মাস, 2 বছর টাইম দিতে পারি না? কোশ্চিন তোমার কাছে হওয়া উচিত, অ্যান্সার তোমার কাছে হওয়া উচিত। কিন্তু আমরা কি করি, আমরা কোশ্চিন বানাতে পারি না, অ্যান্সার তৈরি করতে পারি না। লোকের কোশ্চিন নিয়ে মাথায় ঢোকাই, লোকের কোশ্চিন নিয়ে ব্রেনে ইনপুট করি, আর লোকের কোশ্চিনের অ্যান্সার না পেয়ে নিজেরা সিস্টেম থেকে কুইট করে বেরিয়ে যাই, সিস্টেম থেকে বেরিয়ে চলে যাই। আর সিস্টেম থেকে বেরিয়ে যাওয়ার পরে কি বলি, সিস্টেমটা ফালতু, এসবি ইন্ডাস্ট্রিটা ফালতু, কিচ্ছু হয় না, বেকার জায়গা। ও আমিও গিয়েছিলাম, কিছু হয়নি। তোর কিছু হয়নি না, সিস্টেমটা বেকার না, সিস্টেমটা ফালতু না। তোমার হয়নি একটাই কারণে, কারণ তুমি সিস্টেমটাকে বুঝতে পারোনি, বুঝতে শেখোনি, বুঝতে জানোনি। তোমাকে সিস্টেমকে বুঝতে লাগবে, সিস্টেমকে জানতে লাগবে। এত বড় একটা প্রাউডফুল সিস্টেম, এত বড় একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে তুমি কিছু না জেনে চান্স পেয়ে গেছো, কিছু না শিখে চান্স পেয়ে গেছো, একটাও কাজ জানো না চান্স পেয়ে গেছো, একটা ইন্ডাস্ট্রির কাজ শেখোনি চান্স পেয়ে গেছো। তাহলে ইন্ডাস্ট্রি তোমাকে চান্স দিয়েছে, উপরবেলা তোমাকে চান্স দিয়েছে। এবার তোমার শিখে নেওয়া উচিত, এবার তোমাকে নিজেকে তৈরি করে নেওয়া উচিত। আর এর জন্য তোমাকে খাটতে হবে, এর জন্য তোমাকে খাটতে হবে, এর জন্য তোমাকে মেহনত করতে হবে, এর জন্য তোমাকে লড়াই করতে হবে, এর জন্য তোমাকে শিখতে হবে, এর জন্য তোমাকে ফোকাস এক জায়গায় করতে হবে, তোমাকে লয়াল হতে হবে, লয়াল। সবার আগে নিজেকে কোশ্চেন করে দেখো, তুমি কি লয়াল? তোমার মধ্যে কি লয়ালিটি আছে? তুমি কি সত্যি লয়াল? লয়ালিটি নিয়ে কাজ করো। যাদের মধ্যে লয়ালিটি আছে তাদের কিছু কিছু প্রুফ দেখতে পাবে, প্রমাণ কি যার মধ্যে লয়ালিটি আছে। যেমন আজকে সচিন তেন্ডুলকর ক্রিকেট খেলে, সচিন তেন্ডুলকর কি ফুটবল খেলতে যায়? সচিন তেন্ডুলকর ক্রিকেট খেলে, সচিন তেন্ডুলকর কি গান করতে যায়? সচিন তেন্ডুলকর ফুটবল খেলে, সচিন তেন্ডুলকর কি ড্যান্স করতে যায়? তাহলে সচিন তেন্ডুলকর ক্রিকেট খেলে অনলি ক্রিকেট, ওনার ফোকাস ক্রিকেট, ওনার প্রফেশন ক্রিকেট, ওনার পেশা ক্রিকেট, সব হচ্ছে ক্রিকেট। কেন? লয়াল। ওনার ফোকাস একটাই দিকে, দুটো দিকে, তিনটে দিকে, চারটে দিকে না। আজকে যে লিওনেল মেসির কথা আমরা বলি, যে রোনাল্ডোর কথা আমরা বলি, এই রোনাল্ডো অনলি ফর ফুটবল খেলে, না ক্রিকেট খেলে, না অ্যাক্টিং করে, না গান করে, না কিছু করে। তাহলে রোনাল্ডোর একটাই কাজ, অনলি ফর ফুটবল। কেন? লয়াল। লয়াল, একটাই দিকে ফোকাস, 10টা দিকে না। অরিজিৎ সিং এর একটা দিকে ফোকাস, অনলি ফর সিঙ্গিং, অন্য দিকে না। এরা লয়াল। এবার তুমি নিজেকে নিজে কোশ্চিন করো, তুমি নিজেকে নিজে কোশ্চিন করো, তুমি কি লয়াল? তুমি নিজেকে নিজে কোশ্চিন করো, তোমার মধ্যে কি লয়ালিটি আছে? তুমি নিজেকে নিজে কোশ্চিন করো, তোমার কি একটা ইন্ডাস্ট্রিকে ফোকাস করছো? এখানে অনেকেই আছে এত বড় ইন্ডাস্ট্রিতে চান্স পাওয়ার পরে এখনো ফোকাস দুদিকে, 3 দিকে, 4 দিকে, হ্যাঁ, 2 দিক, 3 দিক, 4 দিক, 5 দিকে এখনো ফোকাস। এটা একটু করে আসি, ওটা একটু দিয়ে আসি, এক্সামটা একটু দিয়ে আসি, কলেজটা একটু কমপ্লিট করে নেই, একটু ঘুরে নেই, একটু বিয়ে বাড়ি করে নেই, একটু তো পড়ে নেই, একটু তো পাস করে নেই, একটু তো রেজাল্ট করে নেই, তারপরে ফাটিয়ে করব। মানে তুমি চান্স পাওয়ার পরেও এখনো তুমি লয়াল না। একটা ইন্ডাস্ট্রিকে, একটা প্রফেশনকে তুমি এখনো ফোকাস করছো না। আর যে একটা ইন্ডাস্ট্রিকে, প্রফেশনকে ফোকাস করে না, সে সেখান থেকে কখনো সাকসেসফুল হতে পারে না। সে কখনো সাকসেসফুল হতে পারে না, সে কখনো সাকসেসফুলের জায়গায় যাবে না। তাহলে সবার আগে তোমার দরকার লয়ালিটি। তুমি লয়াল কিনা, তুমি লয়াল কিনা, তুমি অনেস্ট কিনা, তোমার একটা জায়গায় ফোকাস কিনা, একটা প্রফেশনে ফোকাস কিনা। আর যখন তোমার একটা প্রফেশনে ফোকাস হবে, তখন তোমার কাছে বাঁয়ে কি, ডায়ে কি, সামনে কি, পেছনে কি, উপরে কি, নিচে কি, কোনো দিকে তোমার লক্ষ্য থাকবে না। লক্ষ্য থাকবে একটাই, যে প্রফেশন থেকে তুমি বড় হতে চাইছো, যেই প্রফেশন থেকে নিজেকে বড় করতে চাইছো, যে প্রফেশন থেকে নিজেকে টপ জায়গায় নিয়ে যেতে চাইছো, ওটাই তোমার কাছে ফার্স্ট, ওটাই তোমার কাছে লাস্ট, ওটাই তোমার কাছে সুবা, ওটাই তোমার কাছে শাম। সুবা সে শাম একই নাম। তোমার কাছে অন্য কিছু আসবে না,
তোমার ব্রেনে অন্য কিছু ঢুকবে না, তোমার ব্রেনে অন্য কিছু তুমি পাত্তা দেবে না। কেন? একটাই তোমার কাছে টার্গেট, একটাই তোমার কাছে টার্গেট। তাহলে প্রফেশনে চান্স পেয়েছি, পেশাতে চান্স পেয়ে গেছি, এত বড় ইন্ডাস্ট্রিতে চান্স পেয়ে গেছি, বাট এই চান্সটাকে আমি কিভাবে নিচ্ছি, কোন চোখে দেখছি, তার উপরে ডিপেন্ড করবে তুমি আগামী দিনে কোন জায়গায় যাবে, তুমি আগামী দিনে কি করবে, আগামী দিনে ভবিষ্যতে কোথায় বেরোবে, এর উপরে ডিপেন্ড করবে। বোঝা গেল না? বোঝা গেল না? ক্লিয়ার না? ক্লিয়ার না? একদম স্যার। তাহলে উপরওয়ালার কাছে আজকে রিয়েল প্রার্থনা করা উচিত, উপরওয়ালার কাছে, যে আমরা রিয়েলি লাকি যে আমাদের মাথার উপরে বাবা মা আছে, আমরা রিয়েলি লাকি আমাদের পরিবার এখনো বাবা মা চালাচ্ছে, আমরা রিয়েলি লাকি এখনো পর্যন্ত আমাদেরকে এরকম কষ্টে পড়তে হয়নি, আমরা রিয়েলি লাকি একটা জামা প্যান্ট চাইলে পাই, বাড়ির বাবা মা দেয়, আমরা রিয়েলি লাকি ওই পড়াশোনা স্কুলে ভর্তির টাকাটা বাবা মা দেয়, আমরা এখনো লাকি একটা সাইকেল চাইলে বাইক চাইলে বাবা মা দেয়, আমরা রিয়েলি লাকি একটা মোবাইল চাইলে বাবা মা দেয়। ওই ছেলেটার মতো না, 7 বছর বয়সে, 7 বছর বয়সে হয়তো পায়ের জুতাটাও ধার করা, জামা প্যান্টটাও ধার করা, হ্যাঁ 2 টাকা রোজগার করে নিয়ে গেলে বাড়িতে ভাত বসবে, চাল কিনে নিয়ে যেতে পারবে, ওর মতো কষ্ট হয়তো এখনো আমাদের কাছে আসেনি। একদম স্যার। সত্যি লাকি, আমরা ভাগ্যবান। কিন্তু কতদিন থাকবে কেউ জানে না। নিজেকে শুধরে না, নিজেকে ফোকাসের জায়গা নিয়ে আসো। যে প্রফেশনে চান্স পেয়েছো, যেই পেশাতে চান্স পেয়েছো, এত লাফালাফি না করে। ক্লিয়ার? আজকে প্রচুর মানুষের স্বপ্ন, প্রচুর মানুষের জায়গা কি, যে জীবনে অনেক কিছু করার, অনেক কিছু পাওয়ার, অনেক কিছু চায়, অনেক কিছু চায়, আশা থাকে, বাট পূরণ করতে পারে না। এই আরেকটা ভিডিও দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখ। So, 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 भाई एक सेकंड, 1 मिनट. Sir, is this your car? Can we get you 2 minutes for the young Indian? टाइम है अभी 2 मिनट लगेंगे बस. Done. So, who are you? मेरा नाम है अखंड स्वरूप और मैं बिजनेस बिल्ड करता हूँ। ग्रोफिट्स के नाम से हेल्थ टेक कंपनी है हमारी और अच्छा। कैटल स्कूल ऑफ बिजनेस के नाम से हमारे बिजनेस स्कूल है। 100 से ज्यादा सेंटर है हमारे ऑल ओवर इंडिया अभी। तो सर आपने अपने करियर की शुरुआत कहाँ से करी थी? मैं उस समय 18 साल का था, घर जा जाके ट्यूशन पढ़ाता था, तो वो टाइम अलग था। 500 रुपए में महीना निकाला है। और सर आपने पढ़ाई करी है? पढ़ाई की है, इंजीनियर हूँ वैसे। मैं यूपीएससी की तैयारी की थी जब मैं ट्यूशन पढ़ाता था। आपकी सर्विस यूपीएससी आपने क्लियर किया है? हाँ, मेरी 144 रैंक है यूपीएससी आईएएस में। फिर वो रिजाइन किया, फिर बिजनेस स्टार्ट किया। यूपीएससी रिजाइन कर दिया सर? हाँ जी। यार 1 मिनट रुक जाओ ना, 1 मिनट रुक जाओ सर। आपके हिसाब से 2026 में पढ़ाई की कोई इंपॉर्टेंस है? पढ़ाई से ज्यादा स्किल की इंपॉर्टेंस है। आप तो आप इनको ऑफिस बुला लो, फिर आप आ जाइए उधर से। आपको क्या लगता है आपने ऐसा अलग क्या किया कि आप इस मुकाम पे पहुंच पाए? किसी भी एक ऐसी स्किल इतना काम करना चाहिए, इतना काम करना चाहिए कि हम उस स्किल पे टॉप नॉच बन जाए। पागलों की तरह सनकियों के जैसे काम करना चाहिए। सबसे खराब रात आपके लिए क्या रही? जब मैं पढ़ाने जाता था तो मेरे पास पैसे नहीं होते थे, तो मैं कहीं भी रुक जाता था। जैसे बस स्टॉप है, स्टेशन में जगह दिखती थी आसपास, वहां रुक जाता था। आपके हिसाब से आपने सबसे बड़ी गलती क्या की है अपने? 5 साल नौकरी करी मैंने गवर्नमेंट जॉब को, मेरी सबसे बड़ी गलती है। 5 साल से पहले मैंने अपना बिजनेस शुरू कर दिया होता तो आज मैं उसका 100 गुना कर रहा होता। एक 20 साल का इंडियन जो ये वीडियो देख रहा है उसको लाइफ में फोड़ना है तो उसमें क्वालिटी क्या होनी चाहिए? अपनी स्किल को बनाए, इन्वेस्टमेंट सीखें, फंडामेंटल एनालिसिस बिजनेस की सीखें। 10 साल बाद इंडिया में या तो गरीब होंगे या अमीर। थैंक यू सो मच, थैंक यू फॉर टाइम। কি বললো? কিসের পড়াশোনা করেছে? ইউপিএসসি। র্যাঙ্ক বি অনেক টপ, অনেক টপ র্যাঙ্ক। ভালো করে বোঝো, একটা কথা বলে গেছে। ওই সব থেকে খারাপ টাইম কি? 5 বছর চাকরি করেছে। একটা মানুষকে জীবনে স্ট্যান্ড হওয়ার জন্য কি দরকার? একটা মানুষকে জীবনে স্ট্যান্ড হওয়ার জন্য সব থেকে আগে যেটা দরকার তার নাম হচ্ছে স্কিল। হ্যাঁ। কি বলছে? স্কিলে ফোকাস করো। আর জীবনে বড় হওয়ার জন্য কি বলছে? যদি 5 বছর আমি নকরি না করতাম তাহলে আজকে 100 গুণ বেশি আমি ইনকাম করতাম বিজনেসে। এই 5 বছর যদি আমি বিজনেসের টাইম দিতাম তাহলে আরো 100 গুণ বেশি ইনকাম করতে পারতাম। ভালো করে বুঝো কি বলছে। আজকের 20 ইয়ার্স বলে যাদের 20 বছর বয়স তাদেরকে আপনি কি বলতে চাইছেন? কি বলছে? বলে একটা জায়গায় ফোকাস করো, স্কিল, আর সৈনিকের মতো কাজ করো।
কে হতে হবে? সৈনিক। তুমি যে লাইনে ফোকাস করছো সেই লাইনে তোমাকে সৈনিক হতে হবে। তুমি যেই লাইন থেকে বড় হতে চাইছো ওই লাইনে তোমাকে সৈনিক হতে হবে। কে? টপ র্যাঙ্কার বলছে, টপ র্যাঙ্ক, ইউপিএসসি টপ র্যাঙ্ক। ফিল করো। তাহলে স্কিলে ধ্যান দিতে বলছে। স্কিল, যে কোনো একটা স্কিল, সেই স্কিলের ওপরে ধ্যান দাও। কি বলছে? বিজনেসে ফোকাস করো, বিজনেসে ফোকাস করো, ইনভেস্টমেন্ট করো, বিজনেসে ইনভেস্ট করো। আজকে রিয়েলি চিন্তা করে দেখো, এটা আমরা ট্রেনিংয়ে বলি, আর যখন ট্রেনিংয়ে আমরা বলি অনেকে এটা বিশ্বাস করে না। কেন? আমরা মুখে বলি, আমরা প্রুফ দেখাতে পারি না। আমরা মুখে বলছি, হয়তো আমরা বানিয়ে বলছি, ইন্ডাস্ট্রির হয়ে বলছি, সিস্টেমের হয়ে বলছি। এই লোকটা তো সিস্টেমের কেউ না, এই লোকটা তো ইন্ডাস্ট্রির কেউ না, এই লোকটা তো বাইরের মার্কেটে যে ইউপিএসসি পড়েছে, 5 বছরের চাকরি করেছে, তারপরে বিজনেস করছে। তাহলে আজকে বাইরের মার্কেটে এই জিনিসটা কেন দেখালাম? যে আজকে ইন্ডাস্ট্রি তোমাদেরকে জানতে অজান্তে অনেক কিছু তোমাদেরকে দেখিয়ে যাচ্ছে, চোখটা খুলিয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, চোখ খুলে দেখিয়ে দিয়ে যাচ্ছে। এরপরে যদি চোখ খুলে তোমরা দেখতে না পাও, এরপরে যদি তোমরা দেখতে অন্ধ হয়ে থাকো, সব দেখার পরেও কিছু বুঝতে না পারো, তাহলে তোমাদেরকে বাঁচানোর মতো স্বয়ং ঈশ্বর আল্লাহ এলেও বাঁচাতে পারবে না, চাইলেও বাঁচাতে পারবে না। কারণ প্র্যাকটিক্যাল প্রমাণ তোমাকে দেখিয়ে দিয়ে যাচ্ছি কি করা উচিত। আজকে তুমি লক্ষ্য করে দেখো, জানতে অজান্তে এই ইন্ডাস্ট্রি তোমাকে কিসের উপরে চান্স দিয়েছে? বিজনেস। জানতে অজান্তে তুমি কিসের চান্স পেয়ে গেছো? বিজনেস করার চান্স পেয়ে গেছো। কি বলছে? বিজনেসে টাইম দেওয়া উচিত, ইনভেস্টমেন্ট করা উচিত। তুমি যে বিজনেসে চান্স পেয়েছো, এই বিজনেসে তোমার ইনভেস্টমেন্ট কোথায়? এই বিজনেসে তুমি কোথায় ইনভেস্টমেন্ট করেছো? লাখ লাখ টাকা ইনভেস্ট করেছো, কোটি কোটি টাকা ইনভেস্ট করেছো। এই বিজনেসে ইনভেস্টমেন্ট করে তুমি বিজনেস করতে এসছো না, ফ্রি মে করছো, মুফট নেই। এই বিজনেসের জন্য তুমি 1 টাকাও দাওনি, এই বিজনেসের জন্য তুমি টাকা পয়সা লাগাওনি। ভালো করে বোঝো, আজকে ইন্ডাস্ট্রি তোমাকে যে বিজনেস করার সুযোগ দিয়েছে, তুমি রিয়েলি তুমি এখনো জানো না। তুমি প্রাউড করবে, প্রাউড যে 4টে সাবজেক্ট নিয়ে তুমি কাজ করবে। তুমি জানো না আজকে প্রপার এডুকেশন মিশন, গুড হেলথ মিশন, গুড এগ্রিকালচার মিশন আর সিকিউর ইনকাম মিশন ভারতবর্ষে 150 কোটি মানুষকে, যে ভারতবর্ষ আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে কনভার্ট টু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তুমি 3 নম্বর কান্ট্রি থেকে 1 নম্বর কান্ট্রিতে নিয়ে আসার জন্য ভারতবর্ষের যুগা পিঢ়ি আমরা প্রত্যেকে কাজ করবো 4খানা মিশন নিয়ে। প্রপার এডুকেশন মিশন, গুড হেলথ মিশন, এগ্রিকালচার মিশন আর সিকিউর ইনকাম মিশন, যেটা ভারতবর্ষের 150 কোটি মানুষেরই প্রয়োজন। একদম। আর তাহলে ভারতবর্ষ 1 নম্বরে আসবে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে নাম্বার 1-এ পৌঁছবে। আর এর জন্য অনেক বেশি গ্রেটফুল হওয়া উচিত আমাদের। কারণ কয়েকদিনের মধ্যে আমরা যে কাজটা করতে চলেছি, 4খানা মিশন নিয়ে আমরা ভারতবর্ষের বুকে কাজ করব, মাথা উঁচু করে কাজ করব, শের উঁচু করে কাজ করব, প্রাউড নিয়ে কাজ করব, গর্ববোধ নিয়ে কাজ করব। কেন? ভারতবর্ষকে 1 নম্বরে নিয়ে যাওয়ার জন্য আমি কাজ করব। রিয়েল ফিল করো। তাহলে আজকে বড় বড় ডিগ্রিধারী, বড় বড় ডিগ্রি নেওয়ার পরে কি পরিস্থিতি? বড় বড় ডিগ্রি নেওয়ার পরে একটা লোক কি করছে? বড় বড় ডিগ্রি নেওয়ার পরে একটা লোক কোথায় বসে আছে? রিয়েল তুমি অবাক হয়ে যাবে, তোমাকে পেপারগুলো দেখালে অবাক হয়ে যাবে। কনস্টেবলের চাকরি, কনস্টেবলের চাকরির জন্য অ্যাপ্লাই করছে কে? ডক্টরেট, এলএলবি, এমটেক, বিটেক অ্যাপ্লাই করছে কনস্টেবলের জন্য। কোন পড়ার কোথায় অ্যাপ্লাই করছে? সাফাইওয়ালার জন্য, সাফাই কর্মীর জন্য আবেদন করছে ইঞ্জিনিয়ার, সাফাই কর্মীর জন্য আবেদন করছে ইঞ্জিনিয়ার, সাফাই করবে, ঝাড়ু লাগাবে। ফিল করো কি অবস্থা। এই প্র্যাকটিক্যাল দুনিয়ায় আমরা নেই, আমরা ভাসছি, দুনিয়াতে ভাসছি, নৌকোর মতো ভাসছি জলে। ভাবছি মনে এই চেষ্টা করে নিলে আমাকে কেউ চাকরির জন্য অ্যাপার্টমেন্টটা নিয়ে আসবে, গ্র্যাজুয়েটটা করে নিলে মনে অ্যাপার্টমেন্টটা নিয়ে আসবে। আমরা এই ভাবনায় পড়ে যাচ্ছি, এই ভাবনায় দৌড়ে যাচ্ছি, ওই ভাবনায় ভেসে থাকো। শুধু ভেসে থেকে লাভ নেই, বাস্তব তোমাকে মানতে হবে। যেটা বাস্তব সেটা বাস্তবই। একটা টাইমে 2G ছিল, আজকে 2G নেই, 4G 5G চলছে। একটা সময় কি ছিল? হ্যান্ডসেট, কিপ্যাড বালা, আজকে চলছে স্মার্ট সেট চলছে। ভালো করে বোঝো। একটা টাইমে হাত দিয়ে কাজ করতে হতো, এখন ভয়েসে কল হয়, এখন ভয়েস মারলেই কল হয়, নাম্বার দামাতে লাগে না, ভয়েস মারলেই কল লাগে। ভালো করে বোঝো। আজকে তুমি কিছু জানতে চাইছো, এআই আছে, এআই
তুমি এআই কে সাবমিট করো, তোমার অ্যান্সার দিয়ে দেবে। তুমি কিছু জানতে চাইছো, তাহলে মার্কেট আজকে ভাবো কতটা চেঞ্জ, কতটা পরিবর্তন। তাহলে পরিবর্তন তো তোমাকে মানতেই হবে। আর পরিবর্তন যদি না মানছো তুমি, তাহলে তুমি ব্যাকডেটেড হয়ে পড়ে থাকবে। দুনিয়া আপডেটেড হবে, তুমি ব্যাকডেটেড হয়ে পড়ে থাকবে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমাদের আপডেট হতে হবে। আজকে যে লোকটা বলে গেল স্কিলে ফোকাস করো, স্কিল, এই ইন্ডাস্ট্রি তোমাকে স্কিল শেখাচ্ছে সব থেকে বড় জিনিস। এই যে অনেকে বলে না এখানে আমাকে কি দিচ্ছে, কি পাচ্ছি, কি দিচ্ছে ট্রেনিং এ, কেন ট্রেনিং নেবো, এই ট্রেনিং এ বসে কি করবো? আরে এই বাস্তব জ্ঞানটা তোমাকে কে দিয়েছে? এই বাস্তব জ্ঞানটা তোমার স্কুল দিয়েছে, এই বাস্তব জ্ঞানটা তোমার কলেজ দিয়েছে, এই বাস্তব জ্ঞানটা তোমার টিউশন টিচার দিয়েছে, এই বাস্তব জ্ঞানটা তোমাকে কে দিয়েছে? তোমার চোখে আঙুল দিয়ে বাস্তব জ্ঞান দেওয়া হচ্ছে। তাহলে বাস্তব জ্ঞানটা তুমি পাচ্ছ, বাস্তবটা চোখে দেখতে পাচ্ছ। তোমার কাছে স্কিল শেখাচ্ছে, স্কিল, কমিউনিকেশন শেখানো হচ্ছে, তোমার অ্যাটিটিউড শেখানো হচ্ছে, তোমার অ্যাক্টিভিটি শেখানো হচ্ছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে, তোমার পার্সোনালিটি শেখানো হচ্ছে, তোমার হ্যান্ডেলিং পাওয়ার, ম্যানেজমেন্ট পাওয়ার, স্পিকিং পাওয়ার, সব তোমাকে শেখানো হচ্ছে। তাহলে স্কিল তুমি কোথা থেকে শিখবে? এই স্কিল তোমাকে কোথা থেকে শেখাবে? ম্যানেজমেন্ট কোথা থেকে শেখাবে? কমিউনিকেশন কোথা থেকে শেখাবে? কেউ তোমাকে শেখাবে না। আই টু আই কন্ট্যাক্ট কোথা থেকে শেখাবে? শেখাবে না কেউ। তাহলে ট্রেনিং এর মধ্য দিয়ে তুমি কি শিখছো? স্কিল, তোমার দক্ষতা বানাচ্ছ, স্কিলে ফোকাস করছো। আর তোমার যখন স্কিল তৈরি হয়ে যাবে, স্কিল বেড়ে যাবে, তখন তুমি যে কোনো জায়গাতে কাজ করতে পারবে। কেন? তোমার স্কিল তৈরি হচ্ছে। জানি কথাগুলো অনেকের মাথায় ঢুকবে না। আমরা বাস করি তো সবাই টাউনে, আর আমাদের আশেপাশে সব বড় বড় টাউনের লোকেরা থাকে, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়াররা। এইসব কথা শুনলে হাসবে, হাসবে, দেখবে এইসব কথা শুনলে হাসবে, এইসব কথা শুনলে হাসবে। আবার বলো মাধ্যমিক 11-12 পর পর, সিরিয়াসলি পর, একদম পর পর, মন দিয়ে পড়, মন দিয়ে পড়। অনেক জ্ঞানী এনারা, প্রচুর জ্ঞানী। তারপর গ্র্যাজুয়েট করার পরে কি করবে জানে না, ডাক্তার হতে গেলে কি পড়া লাগে জানে না, টার্গেট কাকে বলে জানে না, তোমার কেরিয়ারে কি হবে জানে না, কেরিয়ার বানান জিজ্ঞেস করো জানে না, তুমি কি পাবে জানে না। অ্যাপ্লাই করো, পেপার দেখো, আর অ্যাপ্লাই করো, কিছু না কিছু হয়ে যাবে। আবার এরাই নাকি আমাদের জ্ঞান দেয়, জ্ঞানদাতা। জ্ঞান তারই নাও যা সত্যি জ্ঞান আছে। জ্ঞান তারই নেওয়া উচিত যে সত্যিকার আজকে মার্কেটে সাকসেসফুল। জ্ঞান তারই নেওয়া উচিত যে আজকের দুনিয়াতে সত্যিকারে পজিশনে আছে, তারই জ্ঞান নেওয়া উচিত, অন্যের জ্ঞান নেওয়া উচিত না। যার পজিশন নেই, ইনকাম নেই, কিচ্ছু নেই, বেরোজগারি, টাকা নেই, হ্যাঁ গ্র্যাজুয়েট পড়লে, মাস্টার ডিগ্রি পড়লে, আর বিএড ডেট পড়লে সব জ্ঞান আছে, এটা ভুল। কে বলেছে তোমাকে? কে বলেছে? হয় না, সব জ্ঞান হয় না। উনি যে লাইনে পড়েছে ওই লাইনের জ্ঞান আছে, বাকি লাইনের জ্ঞান নেই। তাহলে এইচএস পড়লে, গ্র্যাজুয়েট পড়লে, মাস্টার ডিগ্রি পড়লে যদি সব জ্ঞান হতো, তাহলে ডাক্তারি করতে বলো, তাহলে ইঞ্জিনিয়ারিং করতে বলো, তাহলে আর্কিটেক্ট হতে বলো, তাহলে কেস লড়তে বলো, লয়ার হতে বলো, যদি সব জ্ঞান আছে। তাহলে লর জন্য ল স্পেশালিস্ট হতো না, ডক্টরের জন্য ডক্টর স্পেশালিস্ট হতো না, আর্কিটেক্টের জন্য আর্কিটেক্ট স্পেশালিস্ট হতো না। তাহলে যিনি এইচএস গ্র্যাজুয়েশন আর মাস্টার ডিগ্রি করছে উনি স্পেশালিস্ট হতো। এরকম হয় না। তো মেন আমার যেটা বক্তব্য বলা সেটা হচ্ছে, এই ইন্ডাস্ট্রি তোমাকে যা শেখাচ্ছে, আজকে তুমি হয়তো এই শিক্ষা সম্পর্কে তোমার কাছে সেই জ্ঞানটুকু হয়তো নেই, অনেকটা কম। আর এই জন্য ট্রেনিংয়ে বসার পরে সেটুকু বুঝতে পারবে না। কেন? যদি ম্যাচুরিটি থাকে তাহলে ট্রেনিংগুলো বুঝতে পারবে, এই কথাগুলো বুঝতে পারবে। আর ম্যাচুরিটির জায়গা না থাকলে এটা বুঝতে পারবে। তো ম্যাচুরিটি দিয়ে বোঝো। ইউপিএসসি করা ছেলেটা যে বলে গেল, এটা বোঝো, কোন দিকে ফোকাস করতে বলছে বোঝো। ও 5 বছর চাকরি ছেড়ে বেরিয়ে গেছে, বোঝো। বিজনেস করতে বলছে বোঝো, বিজনেসে ইনভেস্ট করতে বলছে বোঝো। কেন? বিজনেসে সব আছে। তার যেখানে সব কিছু পাবে তোমার সেখানেই কর্ম করা উচিত। আজকে ম্যাক্সিমাম প্রচুর লোককে দেখবে, প্রচুর লোক এদিক ওদিক প্রচুর মানুষকে কাজ করতে দেখবে, ইনকাম করতে দেখবে, বাট তারপরে দেখবে একটা মানুষের হাহাকার, হুঙ্কার, তারপরেও দেখবে কষ্ট। কোথা থেকে পায়, কোথা থেকে হয়, কোথা থেকে? দেখো মানুষের ইচ্ছা শক্তি কি বলে। নেক্সট আরেকটা ভিডিও দেখি আমরা, তাহলে বুঝতে পারবো।
এটা গ্রিন টি, এটা গ্রিন টি। এই পাতা আমাদের মহিলারা তুলবে। হ্যাঁ, হ্যাঁ। এই এটা পাতাতে স্কুলে তুলবে না, আমার ওয়াইফ 8 ঘন্টা কাজ করে 178 টাকা পায়। 8 ঘন্টা কাজ করার পরে 23 কেজি তোলার পরে 178 টাকা পায়। জি, আর 23 কেজি কম হলে 1 কেজি প্রতি 60 টাকা মাইনাস। মানে 23 কেজি কম হলে 60 টাকা হয় না। জি, এইভাবে আপনাদের জীবন চলতেছে। কষ্ট হয় স্যার, ভালো মন্দ মন চায়। এই যে ম্যাডাম সাহেব একটা কথা বলি, হ্যাঁ। কিছু মনে নিবেন না। না, ম্যাডাম সাহেব যে 100 টাকা দিচ্ছেন না, আজকে 25 ডিসেম্বর না, জি। আমার মা বলতেছিল খালি কোলা নিব বিস্কুট আর একটা লু বিস্কুট। মন চায়, মাছ মাংস আমাদের মন চায়। মানুষের ইচ্ছে হয় না? সবারই ইচ্ছে হয়। এটা তো কারুর না কারুর বাবা সারাদিন ধরে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করলে 178 টাকা দেয়। ফিল কর, 178 টাকা দেয়। আর ওই 178 টাকা দিয়ে একটা পরিবারকে চালাতে হয়। দিনের পর দিন কতটা খাটে ভাবো। আমরা ভাবি না বাইরের জগতে যারা কাজ করে প্রচুর টাকা ইনকাম করে নেয়, না, অনেক কষ্টে সংসার চালাতে হয়। ওদেরও ইচ্ছে করে ভালো মন্দ খাওয়ার, ওদেরও ইচ্ছে করে একটু ভালো কাপড় জামা পরার, ওদেরও ইচ্ছে করে ওদের বাড়ির ছেলে মেয়েকে ভালো মানুষ করার, ওদেরও ইচ্ছে করে নিজের পায়ে জুতোটা ভালো পরার, ওদেরও ইচ্ছে করে একটা ভালো ঘর বানানোর, ওদেরও ইচ্ছে করে। কিন্তু আজকে লক্ষ্য করে দেখো কি বলছে, আমাদেরও ইচ্ছে করে। বাড়ির থেকে যখন বেরিয়েছিল বলেছিল কলা বিস্কুট নিয়ে যেতে। ফিল করো, যে 100 টাকাটা দিয়েছে ওই 100 টাকা দিয়ে নিয়ে যাবে। এরকম অনেক পরিবারে অনেক 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 পরিবারের বাবারা আছে, অনেক কষ্ট করে ফ্যামিলির জন্য কিছু না কিছু নিয়ে যায়, অনেক খেটে অনেক মেহনতে কিছু না কিছু নিয়ে যায়, অনেক কষ্ট করে চালায়। ওই চোখের জলগুলো না আমাদেরকে দেখায় না, ওই বুকের মধ্যে চেপে থাকা কষ্টগুলো না আমাদেরকে দেখায় না। রাত্রিতে যখন বিছানায় ঘুমাতে যায় না অনেক কষ্টে ঘুমায়। ওদের বডির যন্ত্রণা, মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, সব যন্ত্রণা নিয়ে ঘুমায়। তারপরেও কাউকে বলতে যায় না। ওই ঘরের ভিতরে একাই কষ্টে ঘুমায়, আবার সকাল হলে কাজে চলে যায়। কেন? না হলে ছেলে মেয়েকে পয়সা দিতে পারবে না। ছেলে মেয়ে চাইলে ছেলে মেয়ের সুখের জন্য, মুখের একটু হাসি দেখার জন্য 10 টাকা হাত খরচা টিফিনের জন্য দিতে পারবে না। পুজোর সময় জামা কাপড়টা কিনে দিতে পারবে না। জামা কাপড়টা কিনে দেওয়ার জন্য পয়সা লাগে, ওই টাকাটা বাবা মা দিতে পারে না। আজকে অনেকে পরিবারে দেখবে পুজোর সময় একটা জামা হয়, একটা প্যান্ট হয় না, একটা প্যান্ট হয়তো একটা জামা হয় না। আমাদেরকে পুজো দেখতে যেতে বলে বাবা মা যেতে পারে না। আমাদেরকে হাত খরচা দেয় বাবা মা যায় না। আমাদেরকে জামা কাপড় কিনে দেয় বাবা মা, জামা কাপড় শাড়ি কেনে না। হ্যালো, ঠিক বলছি না ভুল বলছি? লক্ষ্য করে দেখো, এই অনেক পরিবারে হয় এগুলো। আর এরকম পরিবারে আমরা বিলং করি। তাহলে এরকম পরিবারে তুমি বিলং করছো, এরকম পরিবারে তুমি আছো, আর তারপরে তুমি দেখে সহ্য করছো, তারপরও দেখো তুমি আড্ডা মারছো, তারপরও দেখে তোমার ইন্টেনশন ঠিক নেই, তারপরও দেখে তোমার উদ্দেশ্য ঠিক নেই। হ্যাঁ, তুমি কেমন ছেলে? তুমি কেমন মেয়ে? তুমি কেমন ছেলে, কেমন মেয়ে? তোমার তো সিনা ঠুকে বলা উচিত, সিনা ঠুকে। তোমার সিনা ঠুকে বলা উচিত যেই পরিবার এভাবে চলছে, এই পরিবারে আমাকে স্ট্যান্ড হতে হবে, এই পরিবারকে আমাকে সামলাতে হবে, এই পরিবারকে আমাকে দেখতে হবে। সিনা ঠুকে বলা উচিত। সেই দিনই আনন্দ করতে যাবো যেই দিন আমার পরিবার আনন্দ থাকবে, সেই দিনই মজা করতে যাবো যেই দিন আমার পরিবার মজাতে থাকবে, সেই দিনই মস্তি করতে যাবো যেদিন আমার পরিবারকে মস্তিতে রাখতে পারবো, সেই দিনই সুখে থাকবো যেদিন আমার বাবা মাকে সুখে রাখতে পারবো, সেই দিন আমার পরিবার সুখে থাকবে যেদিন আমি এই দায়িত্বটা নেব। সিনার ঠুকে বলা উচিত। সিনার ঠুকে বলার মতো দম নেই আমাদের। সিনার ঠুকে যদি বলার মতো দম না থাকে তাহলে তুমি পৃথিবীতে মানুষ হয়ে এসছো কেন? মানুষ হওয়ার যোগ্য না তুমি। তোমার পরিবারের অক্সিজেনকে তুমি, তোমার পরিবারের জায়গাকে তুমি, তোমাকেই তোমার পরিবারকে ট্যাকল করতে হবে, তোমাকেই তোমার পরিবারের স্বপ্নকে পূরণ করতে হবে। যেই মানুষগুলো আজকে বুকের মধ্যে কষ্ট চেপে রেখে দিনের পর দিন কাজ করছে, ওই মানুষগুলো সাপোর্ট তোমাদেরই করতে হবে। ওই ফ্যামিলিকে তোমাকেই নিয়ে যেতে হবে এগিয়ে, ওই পরিবারকে হেল্প তোমাকেই করতে হবে, ওই মা বাবার পরনে ভালো শাড়িটা তোমাকেই কিনে দিতে হবে, ওই বাবা মার ভালো খাবারের খরচাটা তোমাকেই চালাতে হবে, ভালো ডক্টরকে তোমাকেই দেখাতে লাগবে। এটুকু যদি সিনার ঠুককে কমিটমেন্ট করার ক্ষমতা না থাকে তাহলে ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে পড়ো, হাই তুলতে হবে না, ঘুমিয়ে পড়ো। এটুকু কমিটেড হওয়া উচিত তোমার, কমিটমেন্ট করা উচিত তোমার। এই দুনিয়াতে, এই পৃথিবীতে তোমাকে ভাবতে হবে তুমি সর্বশ্রেষ্ঠ। তোমার পরিবারের কাছে তুমি সব কিছু।
তোমাকে স্ট্যান্ড হতে হবে। তোমার বয়স কি, কম না বেশি, কি কত বেশি কত কম, কোনোটা ইম্পর্টেন্ট না, কোনোটা মায়না রাখে না। তুমি কি এই বয়সে ভাবতে পারছো কতটা ম্যাচুরিটির সঙ্গে, এটাই মায়না রাখে। একটা মেয়ে যখন বিয়ে করে একটা ছোট বাচ্চা হয়, ওই মেয়েটা ওর জন্য চিন্তা করে না, ওই বাচ্চার জন্য চিন্তা করে। তাহলে একটা মেয়ে জীবনে বাচ্চা সামলে আসেনি, তারপরে যখন ওর একটা ছেলে কিংবা মেয়ে জন্মায়, ওই মেয়েটা ওর সবকিছু শোক আহ্লাদ বিসর্জন যদি একটা ছেলেকে মেয়েকে মানুষ করতে পারে, হ্যাঁ, নিজের যেটা পছন্দের খাও সেটা খায় না, বাচ্চার যেটা পছন্দের খাও সেটা খায়, কেন? নাহলে বাচ্চার প্রবলেম হবে। নিজের যেটা পছন্দের খাওয়া সেটা না খেয়ে ওটা বাচ্চাকে খাওয়ায়। বাচ্চা খেলে মায়ের খাওয়া, বাচ্চা খেলে মায়ের সুখ, বাচ্চা ভালো থাকলে মায়ের শান্তি, বাচ্চা জামা কাপড় পরলে মায়ের শান্তি। সেই মাটাকে তোমার মা, তোমার 15 বছর ধরে 18 বছর ধরে কোলে পিঠে করে মানুষ করেছে। নিজেরা স্কুলের দরজা দেখানি, তোমাকে স্কুলে পাঠিয়েছে। নিজেরা পড়তে পারেনি, তোমাকে পড়িয়েছে। নিজেরা ঠিকঠাক খেতে পারেনি, তোমাকে খাইয়েছে। কমিটেড হওয়া উচিত না? 1000% কমিটেড হওয়া উচিত, 1000% কমিটেড হওয়া উচিত। নিজেকে কমিটেড করো, কমিটমেন্ট করো। অনেক কিছু পড়ে আছে তোমাদের জন্য। এবার আমরা কমিটমেন্ট করতে পারি না কেন? আটকাই কোথায়? কোন জায়গায় আটকাই? কিসের জন্য আটকাই? কোন পরিস্থিতির জন্য আটকাই? কেন আমরা ফেল করি? কেন আমরা পিছিয়ে যাই? কেন আমরা চাই বাট তারপরে হয় না? কেন আমরা চাই তারপরে করতে পারি না? হ্যাঁ, চাই, স্বপ্ন দেখি। এই আজকের ট্রেনিংগুলো নিয়ে ভাবলাম সত্যি কমিটেড, আমি কমিটেড আমার পরিবারের জন্য, আমি কমিটেড আমার বাবা মার জন্য, আমি কমিটেড আমার ভাই বোনের জন্য, কমিটেড। তারপরে কেন ফেল করে যাই? তারপরে কেন করতে পারি না? তারপরে কেন সত্যিকারে ইন্ডিপেন্ডেন্ট হতে পারি না? তারপরে কেন ফ্যামিলিকে মেনটেন করতে পারি না? কে আমাদের বাধা দেয়? কে আমাদের আটকায়? কে আমাদের রোকে? কে কে একবার কি হয়েছে, একবার গ্রামে মাইক দিয়ে প্রচার করছে, প্রচার। যেই গ্রামে সবার উন্নতি না হওয়ার পেছনে যে দায়ী, এই গ্রামে সবার অবনতির পেছনে যে দায়ী, এই গ্রামে বড় হতে না দেওয়ার পেছনে যে দায়ী, সেই লোকটা আজকে মারা গেছে। এই গ্রামকে খারাপ করার জন্য যে দায়ী, এই গ্রামের প্রত্যেকটা ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করার জন্য যে দায়ী, সেই লোকটা আজকে মারা গেছে। তো সবাই এই মাইকের অ্যানাউন্সমেন্ট শুনে সবাই খুব চিন্তিত, কে, কোন লোকটা যার জন্য গ্রামের উন্নতি হয়নি, যার জন্য গ্রামটা আজকে পিছিয়ে, যার জন্য গ্রামে আজকে সব ছেলে মেয়ে বেকার, কে ওই লোকটা? কে? তারা দেখতেই হবে। তো মাইক দিয়ে বললো যে ওই লোকটা যে মারা গেছে, ওই লোকটাকে শ্মশানে রাখা আছে, কবর করা হবে, কবর দেওয়া হবে, শ্মশানে রাখা আছে, কাফিনে করে ইমিডিয়েট যাও দেখে আসো। তো শ্মশানে গিয়ে দেখে অনেক বড় বাঁশের বেড়া, আর সব দিকে লোকজন ভর্তি, কিন্তু বেড়ার ভেতরে কাউকে যেতে দিচ্ছে না। এবার একজনকে যেতে দিচ্ছে দেখার জন্য, কেন সেলিব্রিটি পার্সন তো, মারা গেছে, এই জন্য একজনকে যেতে দিচ্ছে দেখার জন্য। তো একজন করে যাচ্ছে, দেখছে, মন খারাপ করে চলে আসছে। একজন যাচ্ছে, দেখছে, মন খারাপ করে চলে আসছে। একজন যাচ্ছে, দেখছে, মুখটা শুকনা করে চলে আসছে। তো এই করতে করতে আলটিমেট লাস্টে গিয়ে দেখলো সবাই দেখে নিল, আর সবারই মুডটা খারাপ হয়ে গেল। কেন? সবাই ভেবে গেছিল কি, কোন লোকটা কার জন্য আমার ক্যারিয়ার বরবাদ হচ্ছে, কার জন্য আমার ফিউচার বরবাদ হচ্ছে, কার জন্য আমার লাইফ বরবাদ হচ্ছে, কার জন্য আমার জীবন বরবাদ হচ্ছে, কার জন্য? আর ওখানে গিয়ে যখন এই কাফির মন্দি লোকটাকে দেখে, তখনও দেখতে পায় কোন লোকটার জন্য জীবনটা ক্ষতি হয়েছে। ওই কাফিনিকে যখন মুখটা বাড়িয়ে দেখে, ওই কাফিনের ভিতরে কেউ নেই, ওই কাফিনের ভিতরে রাখা ছিল একটা সীসা, আর ওই সীসাতে দেখা গেছিল ওই লোকটারই মুখ, যে দেখতে গেছে ওরই মুখ। আর ওকে বুঝিয়ে দিয়েছে তোমার ক্যারিয়ারের ভবিষ্যৎ নষ্ট হওয়ার পেছনে আর কেউ দায়ী না, তুমি। তোমার ক্যারিয়ার না তৈরি হওয়ার পেছনে দায়ী তুমি, তোমার লাইফ তৈরি না হওয়ার পেছনে দায়ী তুমি, তোমার ভবিষ্যৎকে নষ্ট করার পেছনে দায়ী তুমি। কে দেখিয়ে দিয়েছে? ওই সীসা। আর সত্যিকারে আজকের আমাদের ক্যারিয়ার, আমাদের ফিউচার নষ্ট হওয়ার পেছনে আর কেউ দায়ী না, দায়ী হচ্ছে আমরা নিজেরা, খোদ রিয়েল, আমরা নিজেরা দায়ী। আর মানুষ হচ্ছে নিজের দায়ীকে দায়ী বলে স্বীকার করে না, নিজের দায়ীকে দায়ী বলে স্বীকার করে না। ভালো করে বুঝবে, গ্যারেন্টি দিয়ে বলছি। 5 জন বসে আছো, 5 জন, এই 5 জনের মধ্যে তুমি পাতকর্ম করো, দেখবে গন্ধ লাগবে না তোমার। আর অন্য কেউ পেতে দিক ওখানে, তখন দিয়ে মুখ দিয়ে গালিগালা বেরিয়ে আসে।
তালা ফালতু মাল, ছ্যাচ্চর মাল, জায়গা পায়নি, এখানেই পাততে এসছে, উঠে গিয়ে পাততে পারিস না, সালা গন্ধে কে টিকবে, গরু খেয়ে এসছে, মুরগি খেয়ে এসছে, চাতা বলি। মানে লোকেরটা গন্ধ লাগে, নিজেরটা ভালো লাগে। মানে মানুষ হচ্ছে নিজেরটা দেখতে পায় না, অন্যেরটা দেখতে পায়। আমাদের কাহিনীটা সেম। আমরা নিজের ভুল কোনোদিন দেখতে পাই না, লোকের ভুল দেখতে পাই। সেই জীবনে বড় হতে পারে যে নিজের ভুলকে দেখতে পায়, সেই জীবনে মাথা উঁচু করে বাঁচতে পারে যে নিজের ভুলকে দেখতে পায়, সেই জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে যে নিজের ভুলকে কারেকশন করতে পারে, নিজের ভুলকে কারেকশন করার ক্ষমতা রাখে, সেই জীবনে বড় হতে পারে। হ্যালো, বোঝা গেল না? বোঝা গেল না? ক্লিয়ার না? ক্লিয়ার না? নিজের ভুলকে কারেকশন করার ক্ষমতা রাখো, নিজের ভুলকে স্বীকার করার ক্ষমতা রাখো, কোনটা ঠিক কোনটা ভুল এটা বোঝার ক্ষমতা রাখো। যে কোনটা ঠিক কোনটা ভুল বোঝার ক্ষমতা রাখে সেই পৃথিবীতে বড় হতে পারে। আর যে ভুলটাকে দেখেও ভুল বলে স্বীকার করতে পারে না, আর ঠিকটাকে ঠিক দেখেও ঠিকটাকে বুঝতে শেখে না, সে কখনো দাঁড়াতে পারে না। তো এর জন্য একটা ভিডিও দেখে, ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কে ফেল করে, কার জন্য ফেল করে, কেন দাঁড়াতে পারে না, কেন কেরিয়ার হয় না, কেন ফিউচার হয় না। এই ভিডিওটা দেখা উচিত। তো ভিডিওটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার কেন আমরা ফেল করি, কেন আমরা আটকাই, আর কেন আমরা বেরোতে পারি না, স্বপ্ন পূরণ করতে পারি না। দেখে নাও ভালো করে। এটা না, এটা না, এটা না, আগেরটা। আরেকটা আছে দেখো, নেক্সট করো, নেক্সট 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 নেক্সট, এটা চলো। पता है आपको मनुष्य का सबसे बड़ा दुश्मन कौन है? दुखी मन ही दुश्मन सबसे बड़ा है। खुद का आलस्य ही सबसे बड़ा दुश्मन है। बाहर के शत्रुओं से तो लड़ा जा सकता है, अंदर के शत्रु से लड़ना बहुत कठिन है। विद्यार्थी का सबसे बड़ा दुश्मन आलस्य है। राजा का सबसे बड़ा दुश्मन आलस्य है। सिपाही का सबसे बड़ा दुश्मन आलस्य है। व्यापारी का सबसे बड़ा दुश्मन आलस्य है। सफलता पाने का सबसे बड़ा दुश्मन आलस्य है। मनुष्य का सबसे बड़ा दुश्मन आलस्य है। ठंडी बहुत है, आलस त्यागो, लक्ष्य पर ध्यान दो, क्योंकि हर सुबह तो आएगी, पर ये जो सुबह निकल गई ये सुबह दोबारा ना आएगी। আরেকবার ভালো করে শোনো, হেভি কথা বলেছে। এই কথাটা আরেকবার শোনা উচিত, আর প্রত্যেকটা কথার মানে ভালো করে বোঝো। একটা একটা কথা বলবে, এ করবে, পুশ করবে। স্টার্ট করো। पता है आपको मनुष्य का सबसे बड़ा दुश्मन कौन है? दुखी मन ही दुश्मन सबसे बड़ा है। खुद का आलस्य ही सबसे बड़ा दुश्मन है। কি বলছে? সবচেয়ে বড় দুশ্মন কোন? মন। কে? তোমার মন, অখুশি মন। তাহলে তুমি খুশি না, আর এটা হচ্ছে তোমার সব থেকে বড় দুশ্মন। তো এই জন্য তোমাকে খুশি হতো, যে কোনো জিনিস কেনে তোমাকে এন্টারটেনমেন্টে থাকতে হবে, খুশিতে থাকতে হবে। তুমি ট্রেনিং নিতে বসেছো, তোমার মধ্যে এন্টারটেনমেন্ট নেই, খুশি নেই, তুমি ট্রেনিং নিতে পারবে না। তুমি যেই কাজটা করছো খুশির সঙ্গে করো, যে সেই কাজটা তোমার কাছে কাজ না, সেটা তোমার কাছে অমৃত হয়ে যাবে। আর যেই কাজটা করছো তোমার মনে খুশি নেই, মেজাজে খুশি নেই, ওই কাজটা তোমার কাছে কাজ না, চাপের হয়ে যাবে। তো এই কারণে খুশিতে থাকা উচিত। প্লে করো। बाहर के शत्रुओं से तो लड़ा जा सकता है, अंदर के शत्रु से लड़ना बहुत कठिन है। विद्यार्थी का सबसे बड़ा दुश्मन आलस्य है। राजा का सबसे बड़ा दुश्मन आलस्य है। सिपाही का सबसे बड़ा दुश्मन आलस्य है। व्यापारी का सबसे बड़ा दुश्मन आलस्य है। सफलता पाने का सबसे बड़ा दुश्मन आलस्य है। मनुष्य का सबसे बड़ा दुश्मन आलस्य है। ठंडी बहुत है, आलस त्यागो, लक्ष्य पर ध्यान दो, क्योंकि हर सुबह तो आएगी, पर ये जो सुबह निकल गई ये सुबह दोबारा ना आएगी। এই কথা বল। জানি না কথাটা কতটা বুঝলে তোমরা। কারণ অলস তোমার জীবনকে শেষ করবে হচ্ছে তোমার অলসতা। এই যে আমরা দেরি করে ঘুম থেকে উঠি, পড়তে ভালো লাগে না, মন লাগে না, হ্যাঁ, এই যে তোমার অলসতাই, অলসতাই তোমাকে শেষ করে দেবে। আজকের কি বলছে, একটা সিপাহীর কাছে সব থেকে কঠিন জিনিস কোনটা? অলস। রাজার কাছে কোনটা? অলস। বিদ্যার্থীর কাছে কোনটা? অলস। এই অলসতাই তোমাকে শেষ করে দেবে। তাহলে আমাদের জীবন থেকে যেটাকে হাঁটাতে হবে তার নাম অলসতা। এই বয়সে অলসতা কেন? এটা ইয়ং এজ, লড়াই করার বয়স, খাটার বয়স, খাটার টাইম। এখন নিজের মধ্যে অলসতা ব্যাপার নিয়ে আসো না। এখানে ম্যাক্সিমাম লোককে দেখা যায় 1 ঘন্টার বেশি 1.5 ঘন্টা ট্রেনিং হলে বসতে পারে না, 2 ঘন্টা ট্রেনিং হলে অলস চলে আসে।
ট্রেনিংয়ে বসে পেছনে ঠেস দিয়ে বালিশ দিয়ে, হ্যাঁ, পাত বালিশ দিয়ে, চেয়ারে ঠেস দিয়ে, হেলান দিয়ে, শুয়ে শুয়ে ভিডিও অফ করে এত অলসতা কেন? এত নিজেকে অলস বানাচ্ছ কেন? এত অলস বানাও না। আজকে তুমি শরীরে সুস্থ, তারপরে অলস হয়ে আছো। একদিন সত্যিকার হয়তো তোমার বডি কাজ করবে না, সেদিনকার কোনো ঠেস দিয়ে বসে থাকতে হবে সারা জীবন। আজকে তোমার মেরুদণ্ড আছে, তুমি সোজা হয়ে বসছো না। যেদিন তোমার মেরুদণ্ড কাজ করবে না, সেদিন তোমাকে বাঁকা হয়ে এরকমই বসতে হবে ঠেস দিয়ে। আর সেদিন কিন্তু ভালো লাগবে না, সেদিন কিন্তু ভালো লাগবে না। তাই জন্য অলসতার জীবনকে ত্যাগ করো। অলস হলে কিছু হয় না। অলসতাকে ত্যাগ করো, আলসিকে ত্যাগ করো, কিছু করার জন্য এগিয়ে যাও, খাটো, কষ্ট করো, মেহনত করো, হ্যাঁ, তবেই কিছু পাবে, নালে সম্ভব না, নালে সম্ভব না। আজকে দুনিয়াতে প্রত্যেকটা মানুষই কষ্ট করে। এই ঠান্ডাতে আমরা চান করতে পারি না। এই ঠান্ডাতে একটা ছোট্ট 18 মাসের মেয়ে সাঁতার প্র্যাকটিস করছে দিনে 12 ঘন্টা 14 ঘন্টা। কি করে করে? আমরা এই ঠান্ডায় চান করতে পারি না, আর এই ঠান্ডায় একটা মেয়ে সারা সমুদ্র ইংলিশ চ্যানেল পার করে দিচ্ছে। কি করে করে? আমরা এই ঠান্ডায় ঘর থেকে বেরোতে পারি না, আর এই ঠান্ডায় গিয়ে ক্রিকেট প্র্যাকটিস করছে 14 ঘন্টা 18 ঘন্টা। আমরা এই ঠান্ডায় ঘুম থেকে উঠতে পারি না, আর এই ঠান্ডায় আমার বাড়ির লোক 5টা 5:30টায় উঠে কাজে বেরিয়ে যাচ্ছে। তা ঠান্ডাটা ইম্পর্টেন্ট না, তোমার অলসটা তোমাকে আটকে দিচ্ছে। তোমার অলসতাকে দূর করো, অবশ্যই। আরাম আয়েসকে ত্যাগ করো। এত আরাম কিসের? এই আরাম কি করবে? একদিন তোমাকে শেষ করে দেবে। এই আরাম তোমাকে বেরোতে দেবে না। এই আরাম তোমাকে লাইফে খতম করে দেবে। আমরা ভোর থেকে উঠে পড়তে বসি না কেন? আরামের জন্য। আমরা বেশি কষ্ট করতে চাই না কেন? আরামের জন্য। একটু কাজ করে এলে আর কাজ করি না কেন? আরামের জন্য। 3 ঘন্টা পড়লে আর পড়তে যাই না কেন? আরামের জন্য। পড়তে বসলে বিছনায় বসি কেন? আরামের জন্য। টিভি দেখতে বসলে চেয়ারে হেলান দিয়ে শুয়ে টিভি দেখতে হয় কেন? আরামের জন্য। এই আরামই তোমাকে শেষ করবে, এই আরামই তোমাকে নষ্ট করবে। তা প্লিজ আরাম করো না, কর্ম করো। তোমার কর্মই তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে। একটা আর্মি তার কর্ম করে, একটা ডক্টর তার কর্ম করে, একটা লয়ার তার কর্ম করে, প্রত্যেকের কর্ম করে। তুমিও তোমার কর্ম করো। এই ইন্ডাস্ট্রিতে বিজনেসে বড় জায়গায় যাবে, ইন্ডাস্ট্রি থেকে বড় জায়গায় যাবে, তার জন্য একটা পার্ট তোমাকে দিয়েছিল। সেই পার্টটার নাম কি? টাটাস রিপোর্ট। এই যে টাটাস রিপোর্ট তোমাকে করতে দিয়েছিল, এই টাটাস রিপোর্টটা অনেকে ঠিকঠাক করে বানায়নি, অনেকে হয়তো এখনো খাতাই কেনেনি, অনেকে ঠিকঠাক করে তৈরি করেনি, অনেকে ভুলভাল করে বানাচ্ছে, অনেকে ভুলভাল করে তৈরি করছে। যেই প্রজেক্টটা তোমাকে দেওয়া হয়েছে, এই প্রজেক্টের কাজটা যদি তুমি ঠিকঠাক করে না করো, তোমার কাজের ট্রেনিং আটকে যাবে। এই প্রজেক্টটা যদি তুমি ঠিকঠাক করে না করো সিরিয়াসলি, হ্যাঁ, তুমি কাজের ট্রেনিংয়ে বসতে পাবে না। যেই প্রজেক্টের কাজটা তোমাকে ঠিকঠাক করে দেওয়া হয়েছে, দায়িত্ব নিয়ে মেনটেন যদি না করো, তাহলে তুমি অলস। তুমি কাজ করতে রাজি না, খাটতে রাজি না। আর যে খাটতে রাজি না, কষ্ট করতে রাজি না, তাকে ইন্ডাস্ট্রি চান্স দেয় না। তো যে টাটাস রিপোর্টের জন্য চান্স পেয়েছো, দায়িত্ব সহকারে সেটাকে অলসতা না দেখিয়ে সিরিয়াসলি কষ্ট করে মেহনত করে সেটাকে বানাও, সেটাকে তৈরি করো। দায়িত্ব নিয়ে বানাও, দায়িত্ব নিয়ে তৈরি করো। আমরা মনে মনে ভাবি এতটা কষ্ট বানাতে হবে, লিখতে হবে, 300+ বানাতে হবে, খাতাতে এতগুলো লিখতে হবে, পেন দিয়ে বসে লিখতে হবে, 2 ঘন্টা 4 ঘন্টা টাইম দিয়ে লিখতে হবে, এত কষ্ট করতে হবে। এত কষ্ট করতে জানলে আমরা যেতাম না, এত কষ্ট জানলে আমরা ঘর থেকে বেরোতাম না। তা শুয়ে থাকো, তোমাকে বেরোতে হবে না। অনেক কষ্ট। 300 টাটাস রিপোর্ট বানাবে, খুব কষ্ট, খুব কষ্ট। আর এত কষ্ট বলার নেই, এত কষ্ট বলার নেই। কষ্ট কাকে বলে দেখবে? কষ্ট কাকে বলে দেখবে? দেখাচ্ছি, দেখো কষ্ট কাকে বলে। তোমরা অনেক কষ্ট করছো তো টাটাস রিপোর্ট বানাতে গিয়ে, আমি কষ্ট কাকে বলে দেখাচ্ছি। দেখো, ভালো করে মন দিয়ে দেখো কষ্ট কাকে বলে। দেখা, ওটা দেখো। जो सांझ ख्वाब देखते थे आज रो दिए हैं।
मिलके चलेंगे काटते से झांकते थे नैना बाळाची दाखव, एक मिनिट, बाळाचा फोटो दाखवा त्यांना. बाकी सगळे साईडला ऑफ पाठीमागचे चला साईडला बाहेर. मन परेशान परत जण द्या तुमचं फ्लॅटचं. बाकी साईडला हो जराशी. এবার বলো কষ্ট কার? তোমার কষ্ট? স্ট্যাটাস রিপোর্ট বানাচ্ছ, অনেক কষ্ট হচ্ছে তাই না? ওর হাজবেন্ড হচ্ছে আর্মিতে ছিল, আগের দিনকার মারা গেছে, পরের দিনকার ও বাচ্চা হয়েছে, ফিল করো। ওর ওয়াইফের কি কন্ডিশন, ওর ওয়াইফ কোন জায়গায় আছে, কোন পরিস্থিতিতে আছে? তাহলে কষ্ট তোমাদের হচ্ছে না কষ্ট ওর হচ্ছে? ওর বুক ফেটে যাচ্ছে। এদিকে বাচ্চা জন্মগ্রহণ করেছে, ওদিকে বাবা মারা গেছে, সৈনিক বর্ডারে মারা গেছে গুলি খেয়ে। আমরা অনেক কষ্টে আছি না, আমরা প্রচুর কষ্ট করছি, আমরা স্ট্যাটাস রিপোর্ট 300+ লিস্ট বানাচ্ছি, অনেক কষ্ট করছি, অনেক খাটছি তাই না? কষ্টটা ফিল করো, একে বলে কষ্ট। যেদিন কোনোদিন ঘটবে না তোমার সাথে, তোমার জীবনকে নড়িয়ে দেবে, পুরো হিলিয়ে দেবে তোমাকে, পুরো তোমার পায়ের নিচের মাটিটাও থাকবে না। তাহলে এই পরিস্থিতিগুলো যাদের উপর দিয়ে যাচ্ছে, যেই মানুষগুলোর উপর দিয়ে যাচ্ছে, সেই মানুষগুলোর কি হচ্ছে অবস্থা? ওই মানুষগুলোর সিচুয়েশন কোথায়? তাহলে ওরাই পরিস্থিতিকে ফেস করছে। তাহলে এরা যদি এই কঠিন কঠিন পরিস্থিতিকে ফেস করার পরেও তারপরে জীবনে দাঁড়াতে পারে, এত কঠিন কঠিন পরিস্থিতিকে ফেস করার পরে তারপরেও স্বপ্ন দেখতে পারে, এত কঠিন পরিস্থিতি তো আমরা ফেস করিনি। অনেক ভালো জায়গায় আছি আমরা, অনেক ভালো সিচুয়েশনে বসে আছি আমরা, ভালো পরিস্থিতিতে বসে আছি আমরা। উপরবেলা না করুক তোমাদের সাথে ঘটনা ঘটুক, না করুক, কোনোদিন না ঘটে, উপরবেলার কাছে দোয়া করি, ঘটবে না এরও কোনো জায়গা নেই। কখন কার সাথে কি ঘটবে এটা একমাত্র উপরওয়ালাই জানে। এই জন্য আগের থেকে প্রস্তুত থাকো যে কোনো সিচুয়েশনের জন্য, যে কোনো পরিস্থিতির জন্য। আজকে যে হাউস ওয়াইফ ডিপেন্ড করে আছো কারোর উপরে, তুমিও নিজে তৈরি থাকো। যারা আজকের মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ না, অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকছো, তোমরা প্রস্তুত থাকো। যারা আজকে ছেলে বাড়ির উপরে ডিপেন্ডেন্ট, বাবা মার উপরে ডিপেন্ডেন্ট, তোমরা প্রস্তুত থাকো। কার কখন কি হবে কেউ জানি না, বাট আজকে কোনো ঘটনা ঘটার আগে, আফটার না বিফোর, আগে নিজেকে বানিয়ে নাও, আগে নিজেকে তৈরি করে নাও, আগে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাও। নিজেরটা নিজে করতে শেখো, নিজে কর্ম করতে শেখো, ইনকাম করতে শেখো, রোজগার করতে শেখো, মাথা উঁচু করে বাঁচতে শেখো। তাহলে কোনো সময় যদি কোনো ঘটনা ঘটে, কোনো অসুবিধা হয়, তুমি নিজেকে ঠিক করে নিতে পারবে। কেন? তার জন্য তুমি রেডি, তার জন্য আগের থেকে তুমি সেট করে নিয়েছো নিজেকে। প্লিজ ভুল করো না, আর ভুল করলে ভুলের মাসুল তোমাকেই দিতে হবে। বোঝা গেল না? বোঝা গেল? আশা করি বোঝা গেছে। তো এই কারণে যেটা বলার, ইন্ডাস্ট্রি জায়গা থেকে যে কাজটা দিয়েছে, যে দায়িত্বটা তোমাদেরকে দিয়েছে, 22 তারিখ পর্যন্ত সম্ভবত তোমাদের টাইম ছিল। আশা করি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। যদি কেউ না করে থাকো কমপ্লিট করে নাও। কাল পরশুর মধ্যেই তোমাদের স্ট্যাটাস রিপোর্ট চেক করবে। স্ট্যাটাস রিপোর্ট ভালোভাবে চেক করবে, ভুলভাল লিখবে না, গ্রুপ থেকে লিখে দেবে না, জানো না চেনো না লিখে দেবে না। বোঝা গেল? স্ট্যাটাস রিপোর্ট হচ্ছে তোমার সব থেকে বড় বিজনেসের কাঁচামাল।
স্ট্যাটাস রিপোর্ট হচ্ছে তোমার কাছে সব থেকে বড় র মেটেরিয়াল, তোমার কাঁচামাল। স্ট্যাটাস রিপোর্টই তোমার কনফিডেন্ট, স্ট্যাটাস রিপোর্টই তোমার কাছে সব কিছু। তো এর জন্য এটাকে ভুলভাল বানাবে না কেউ, সঠিকভাবে বানাবে। যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে সিনিয়রদেরকে ফোন করে জিজ্ঞেস করে নেবে, জেনে নেবে। আর যাদের এখনো কমপ্লিট হয়নি তারা ইমিডিয়েট কমপ্লিট